হ্যালো বন্ধুরা, প্রেমের রাজমহল চ্যানেলের তরফ থেকে আমি প্রিয়াঙ্কা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকুন আর বেল আইকনটি প্রেস করে নিন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আপনি কষ্ট করে এখানে আসতে গেলেন কেন? একটু পরে তো আমি খাবার রুমে নিয়ে যেতাম। জয় এতক্ষণ টেবিলে রাখা সবগুলো তরকারির বাটির দিকে দেখছিল। নিহার কথা শুনে এখন তরকারির বাটি থেকে চোখ সরিয়ে নিহার দিকে তাকালো। সাথে সাথে নিহা জয়ের দিক থেকে স্থির দৃষ্টিটা সরিয়ে নিচের দিকে তাকালো। গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আমতা আমতা গলায় বলল, না মানে আসলে আপনি তো এখনো বেশি হাঁটতে পারেন না, তাই আর কি। জয় নিহার কণ্ঠস্বর শুনে অবাক হলো। গত 1 মাস ধরে নিহার সাথে সে এত সহজ হওয়ার চেষ্টা করেছে, আর নিহা কিনা এখনো ওকে ভয় পায়। আচ্ছা, ওকে কি জয় খেয়ে ফেলবে নাকি? জয় যতই ওর সাথে ফ্রি হওয়ার চেষ্টা করছে, নিহা ততই ভয় পেয়ে ওর থেকে নিজেকে গুটিয়ে রাখে। জয় নিহার একটা কাজ দেখে খুবই অবাক হয়, আর সেটা হলো নিহা ওকে গত 1 মাস ধরে এমন আপন করে সেবা করছে ঠিকই, কিন্তু যতবারই জয়ের সামনে এসে কথা বলে প্রতিবারই যেন অনেক সংকোচ, ভয় আর জড়তা নিয়ে কথা বলে। নিহার আচরণ দেখে মনে হয় যেন জয় ওকে অসুস্থ অবস্থায়ও কোনো ভুল হলে গায়ে হাত তুলতে ভুলবে না। আর এই বিষয়টায় জয় নিহার থেকে দূর করতে চাইছে। জয় চায় নিহা ওর সাথে ফ্রেন্ডলি কথা বলুক। অবশ্য নিহার ভয়ের কারণ শুধুমাত্র জয় নিজেই, আর সেটা জয় নিজেও মানে। গত 14টা মাস জয় নিহার প্রতি যে অত্যাচারটা করেছে, নিহার এতে জয়কে ভয় পাওয়াটাই স্বাভাবিক। নিহাকে এমন ভয় মিশ্রিত গলায় কথা বলতে দেখে জয় খুব রাগ হলেও মুখে প্রকাশ করলো না সেটা, বরং হেসে বলল, অনেকদিনই তো সবার সাথে খাওয়া হয় না, তাই ভাবলাম আজ না হয় সবার সাথেই খেতে বসি। ওই তো ড্যাড আর মমরাও আসছে, খাবার দাও তো। জয়ের কথায় নিহা তাকিয়ে দেখলো সত্যি সত্যি ওরা সবাই আসছে, কারণ আর 2 মিনিট বাকি আছে 10টা বাজার। ডাইনিং এর কাছে আসতে জয়কে এখানে দেখে ওরা তিনজনই অবাক হলো, তবে খুশিও হলো বেশ। রায়হান সাহেব চেয়ার টেনে বসতে বসতে বললেন, কি রে বাবা, তোকে না আর কদিন না হাঁটতে বলেছি? এখানে আসতে গেলি কেন? ড্যাড, হাঁটতে পারতেছি যখন শুধু শুধু রুমে বসে খাবো কেন, তাই তোমাদের সাথে একসাথে খেতে চলে আসলাম। ভালো করেছি না? একদম ভালো করেছিস বাবা। কতদিন হলো তোর সাথে বসে খাওয়ানো, আজ তোর সাথে বসে খেতে পারবো ভাবতেই খুশি লাগছে। হ্যাঁ রে ভাইয়া, ভালো করেছিস, ডাইনিং এ চলে এসেছিস। তোকে এতদিন পর এখানে দেখে কত খুশি লাগছে। জয় মা বোন দুজনেরই কথা শুনে তাচ্ছিল্য আসলো, কারণ যেই মা ছেলেকে ঘরে অসুস্থ রেখে বাইরে গিয়ে সময় কাটাতে পারে, যে বোনের কাছে অসুস্থ ভাইয়ার থেকে বন্ধু বান্ধব বেশি গুরুত্বপূর্ণ হতে পারে, তাদের কথা শুনে তাচ্ছিল্য হাসি আসাটাই স্বাভাবিক। জয়ের এতটুকু বোঝা হয়ে গেছে, ওর মা অন্য 10টা মায়ের মতো না। ওর মায়ের কাছে স্বামী, ছেলে, মেয়ে, সংসার এসবের চেয়ে পার্টি, ক্লাব এসবই বেশি ইম্পর্টেন্ট। আর নিহা, যাকে সে মা বোনের কথাই রোজ কথা শুনিয়েছে, রোজ কোনো না কোনো বাহানা খুঁজে মারধর করেছে, সে নিহাই ওকে আজ সুস্থ করে তুলেছে। খাবার টেবিলে সবাই যখন খাবার খেতে ব্যস্ত, তখনই জয়ের চোখ গেল টেবিলের একপাশে দাঁড়িয়ে থাকা নিহার দিকে। হয়তো কারো কিছু লাগবে কিনা সেটাই দেখছে নিহা। জয় তখনও খাবার মুখে দেয়নি। হঠাৎ সবার দিকে একবার তাকিয়ে নিহাকে ডাক দিল। নিহা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? আম, না, আসলে কারোর কিছু লাগবে কিনা সেটাই দেখছিলাম। কেন, আপনার কি কিছু লাগবে? আমার কথা ছাড়ো, তুমি ডিনার করবে না? হ্যাঁ, করব তো। আপনারা খেয়ে নিন, আমি আর ঋতু পরে খেয়ে নিব। পরে কেন, এখন আমাদের সাথে কেন নয়? জয়ের সাথে এবার রায়হান সাহেবও তাল মেলালেন। হ্যাঁ বাবা, এখন তুই বল। আমি তো রোজ বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছি। এখন তুই বলে দেখ, তোর কথা যদি শুনে আর কি। আমরা সবাই খাবো আর ও নাকি পরে খাবে। প্রতিদিন বলি আমাদের সাথে বসে খেয়ে নে খেয়ে নে, কিন্তু কে শোনে কার কথা? নিহা, জলদি খেতে বসো। প্রতিদিন তো সবার পরেই খাই। আপনারা খেয়ে নিন, আমার জন্য চিন্তা করতে হবে না। আপনার ওষুধের টাইমের দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খাওয়া শেষ করুন। আমি জানি আমার ওষুধের টাইম দেরি হয়ে যাবে। আগে তুমি সহ বসে একসাথে খেয়ে নাও, তারপর বাকি সব দেখা যাবে। বললাম তো আমি পরে খেয়ে নিব, আপনি খেয়ে নিন। তুমি কি চাও আমি এতটুকুতে ওষুধ খাওয়া বন্ধ করে দেই? যদি আমাদের সাথে খেতে না বসেছো তো তাহলে দেখবে আজ থেকে আমি আর কোনো ওষুধ খাবো না। এখন ডিসিশন তোমার, দ্রুত ডিসাইড করো কি করবে। জয়ের কথা শুনে রায়হান সাহেব খুশি হলেও শায়লা বেগম তেলে বেগুনে জ্বলে উঠলেন। রায়হান সাহেব জানেন ওনার ছেলে শুধুমাত্র নিহাকে ওদের সাথে বসানোর জন্য ওষুধ না খাওয়ার কথা বলছে, কিন্তু জয়ের এত আধিক্যতা শায়লা বেগমের সহ্য হলো না। শায়লা বেগম ঝাঁঝালো কণ্ঠে বললেন, জয়,
তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? ও খাচ্ছে না বললে কি তুই ওষুধ খাওয়া বন্ধ করে দিবি? ও তো একেবারে খাবে না বলছে না। ও তো বলেছে পরে খেয়ে নিবে। তারপরেও এত জোরাজুরি করার কি আছে? বুঝলাম না। জয় মায়ের কথায় কোনো রকম কর্ণপাত করলো না, বরং না শোনার ভান করে নিহাকে উদ্দেশ্য করে বলল। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? বসো। ভাবি দাঁড়াই আছো কেন? ভাইজান এত করে বলতাছে যখন বইসা যাও না। ঋতুর কথা শুনে নিহা বলল। কিন্তু তুমি তো একা। আরে আমার কথা রাখো তো, তুমি বইসা যাও, আমি পরে খাইয়া নিমুনে। নিহা আর কোনো উপায় না পেয়ে শ্বশুরের পাশে একটা চেয়ার টেনে বসতে চাইল, কিন্তু বসার আগে জয় আবারও বাদ সাধল। ওখানে নয়, এখানে এসো। বড়জনদের পাশে বসতে নেই, জানো না? জয় আসলে নিহাকে ওর পাশে বসানোর জন্য বলেছে কথাটা। সে চায় নিহা ওর পাশে এসে বসুক। সবার সামনে কিভাবে বলবে কথাটা, তাই এটা বলল। নিহা অগত্যা জয়ের কথা মান্য করে জয়ের পাশের চেয়ারে এসে বসে পড়ল। এই না হলে আমার ছেলে, আমি গর্বিত। তুই এতদিনে একটা আমার মনের মতো কাজ করেছিস জয়। বাবার কথায় জয় মুচকি এসে খাওয়ায় মনোযোগ দিল। তবে জয় খাবার খাচ্ছে ঠিকই, কিন্তু চোখ দুটো এক দৃষ্টিতে চেয়ে আছে নিহার দিকে। নিহা প্লেটে মাত্র 1 চামচ ভাত নিয়েছে। তারপর সবার দিকে এক নজর তাকিয়ে যেই না সবজির বাটিতে হাত দিতে যাবে, অমনি জয় বাদ দিল। নিহা, হুম, একদম হাত দিবে না ওই বাটিতে। কেন? জয় কিছু না বলে 1 চামচ মুরগির মাংস তুলে দিল। নিহা ভয়ে ভয়ে শায়লা বেগমের দিকে তাকালো। যেটা ভেবেছে সেটাই ঠিক। শায়লা বেগম রাগে চোখ করে তাকিয়ে আছে ওর দিকে, আর চোখের ইশারায় কিছু বোঝাচ্ছেও হয়তো, কিন্তু নেহা বুঝতে পারছে না। তবে নেহা শিওর যে শাশুড়ির রাগের একমাত্র কারণ হলো জয় ওর প্লেটে মুরগির মাংস তুলে দেওয়া। নিহা সাথে সাথে চোখ সরিয়ে জয়ের দিকে তাকালো। আমতা গলায় বলে উঠল। করছেন কি আপনি? মাংস খাই না তো। আর তাছাড়া মুরগির গোশত আমার খেতে ভালো লাগে না, আমি সবজি দিয়েই খেয়ে নিব। বলে যেই না প্লেট থেকে মাংসগুলো তুলে রাখতে যাবে, অমনি জয় আবারও বাধা দিল। নিহা, ভুলেও ওসব তুলে রাখার দুঃসাহস করবে না, তাহলে কিন্তু ভালো হবে না। খাওয়ার সময় এদিক সেদিক না তাকিয়ে প্লেটের দিকে তাকিয়ে খাও। আশেপাশে অনেকে আছে যারা চোখ দিয়ে মানুষকে অনেক কিছু বোঝায়। সো কোনো দিকে না তাকিয়ে চুপচাপ খাওয়া শেষ করো। প্লেট থেকে কিছু যেন বাটিতে না ওঠে। জয়ের কথায় নিহা তো রীতিমতো অবাক। জয় হঠাৎ আজ এমন করছে কেন? কই আগে তো কখনো ডেকে খাবার টেবিলে বসায়নি পর্যন্ত। আর আজ ডেকে বসিয়েছে তো বসিয়েছে, তার উপর প্লেটে মাংস তুলে খাওয়াচ্ছে। নিহা যেন বিশ্বাসই করতে পারছে না এসব। ওর মনে হচ্ছে এসব কিছু যেন সে স্বপ্ন দেখছে। হয়তো ঘুম ভাঙলে দেখবে জয় ওর সাথে আবারও আগের মতো বিহেভ করছে। নিহা এসব ভেবে মাথা নিচু করে ছোট ছোট গ্রাস বানিয়ে খেতে লাগলো। জয় নিহার খাওয়া দেখে অবাক না হয়ে পারল না, কারণ নিহা এমনভাবে ভয়ে ভয়ে খাচ্ছে যেন ওর খাওয়ায় ভুল ধরা পড়লে কেউ কঠিন শাস্তি দেবে। জয় ছোট করে একটা শ্বাস ফেলল। খাবার খেয়ে প্রতিদিনের মতো যে যার রুমে চলে গেল। তবে আজ শায়লা বেগম আর জেসি খাওয়ার অর্ধেক খেয়ে চলে গেল। আর কেন চলে গিয়েছে সেটা জয় ভালো করে জানে, কিন্তু কিছু বলল না। নেহা কিচেনের সবকিছু গুছিয়ে 10:30টার দিকে রুমে আসলো, আর সাথে জয়ের জন্য গ্রিন টিও নিয়ে আসলো। নেহা রুমে এসে দেখলো জয় রুমে নেই। নেহার বুঝতে দেরি না জয় এখন ব্যালকনিতে। নেহার ট্রেটা সেন্টার টেবিলের উপর রেখে ব্যালকনিতে গেল। জয় তখন ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আকাশ দেখছিল। নেহা নিচু আওয়াজে গলা কাকেরি দিয়ে ডেকে উঠল। শুনছেন? নেহার কণ্ঠস্বর শুনে জয় দরজার দিকে তাকালো। নেহাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হাসলো জয়। ওষুধ খেয়েছেন? হুম। আপনার জন্য চা এনেছি, দেরি হলে ঠান্ডা হয়ে যাবে। তুমি যাও, আমি আসছি। নেহার রুমে চলে গেল। জয়ও নেহার পরপরই রুমে আসলো। নেহা ততক্ষণে ওয়াশরুমে ঢুকে গিয়েছে। জয় চায়ের কাপে চুমুক দিতে দিতে গভীরভাবে কিছু একটা ভাবলো, আর ভেবে নিজের মনে হাসলো, যেটা জয়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে। নেহা ওয়াশরুম থেকে বেরোতে বেরোতে জয়ের চা খাওয়া ততক্ষণে শেষ হয়ে গেছে। জয় কাপটা সেন্টার টেবিলের ওপর রাখতেই দেখলো নেহা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। জয় কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে থেকে চোখটা সরিয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। নেহা কোনো দিকে না তাকিয়ে চুপচাপ এসে বিছানা করতে লাগলো। নিহা, জয়ের ডাক শুনে নেহা বিছানা করা বাদ দিয়ে জয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। জি বলুন। জয় শোয়া থেকে উঠে বসলো, স্পষ্ট গলায় বলল। নিচে বিছানা করো না। কেন? তাহলে আমি কোথায় ঘুমাবো? নিহা, সব বুঝেও কেন না বুঝার ভান করো বলো তো? তোমাকে গত 1 মাস ধরে বলছি নিচে না থেকে খাটে ঘুমাতে, তুমি আমার কথা শুনছোই না। জেদ করছো কেন? আসো এখানে শুবে। না না, আমার নিচে থাকতেই অভ্যাস হয়ে গেছে। খাটে শুতে হবে না, আমি এখানেই ঠিক আছে, আপনি ঘুমন। আর আপনার পাশে থাকলে আপনার ঘুম আসবে না। আপনার তো আবার বেড শেয়ার করা পছন্দ না। আমি ওখানে থাকলে শুধু শুধু আপনার ঘুম নষ্ট হবে। আমি চাই না আমার জন্য আপনার ঘুম নষ্ট হোক। বলে নেহা আবারও বিছানা করতে লাগলো। নিহা,
তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। এখানে এসে শুতে বলেছি সও। আমি বেশি কথা শুনতে চাই না। ঠান্ডার মধ্যে নিচে থাকলে অসুস্থ হয়ে পড়বে তো। তারপর পাতলা একটা কাঁথা গায়ে দিয়ে থাকো। এভাবে বেশি দিন চলতে থাকলে তো তোমার নিউমোনিয়া এসে যাবে। তুমি জানো ঠান্ডা থেকে মানুষের কি কি রোগ হতে পারে? খাটে আসো জলদি। বেশি আর কি হবে, বড় জোর মরে যাব। তার থেকে বেশি কিছু তো আর হবে না। আমার মরণ নিয়ে কোনো ভয় নেই। আমি তো রোজ প্রতি ওয়াক্তে নামাজে এটাই প্রার্থনা করি যেন আল্লাহ তাড়াতাড়ি আমার মৃত্যু দেয়। নিহার মুখে মৃত্যুর কথা শুনে জয়ের বুকটা যেন মুহূর্তেই ধক করে উঠল। ওর মনে হচ্ছে যেন ওর কাছ থেকে কোনো মূল্যবান জিনিস কেউ কেড়ে নিচ্ছে। জয়ের রাগ হলো, তাই রাগী গলায় নিহাকে ধমক দিয়ে বলল, নিহা, একটা থাপ্পড় দিব। এসব কোন ধরনের কথা? হ্যাঁ, এ মা, রেগে যাচ্ছেন কেন? ও বুঝেছি, মৃত্যুর কথা বলেছি বলে নিশ্চয়ই ভয় পেয়েছেন, তাই না? জানেন, এক সময় আমিও মৃত্যুকে খুব ভয় পেতাম। সব সময় মনে হতো যে কোনো কিছুর বিনিময়ে হলেও আমি যেন অনেক দিন বাঁচতে পারি। মাঝে মাঝে তো বসে বসে ভাবতাম, আচ্ছা, মানুষ কেন এত সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায়? যেখানে আমার বাঁচতে ইচ্ছে হয় সেখানে কেন মানুষ আত্মহত্যা করে? ওদের এই সুন্দর পৃথিবীটার সাথে কিসের শত্রুতা? এখান থেকে একবার গেলে তো আর ফিরে আসতে পারবো না। তাই আমার মনে হতো এত সুন্দর পৃথিবী ছেড়ে কেন মরবো? আমি বাঁচবো, অনেক দিন বাঁচবো। কিন্তু এখন কি মনে হয় জানেন, কেন আজরাইল আমাকে চোখে দেখছে না? প্রতিদিন তো হাজারো মানুষ মরে, আমার মৃত্যু কেন হচ্ছে না? আমি কি এমন অন্যায় করেছি যে আল্লাহর কাছে মরণ ভিক্ষা চেয়েও পাচ্ছি না? আমাকে কি মৃত্যু চোখে দেখে না? কথাগুলো বলতে বলতে নিহার চোখ যে কখন জলে ভরে গেছে নিহা নিজেও বুঝতে পারল না। তবে চোখে জল হলেও ঠোঁটে হাসি অবিরত। জয়ের যেন এবার রাগের মাত্রাটা বেড়ে গেল। নিহার কথাগুলো আর নিতে পারল না জয়। কি পেয়েছে কি মেয়েটা? যা খুশি তাই বলে যাবে? এত সহজ মরা? কিছু বলছে না বলে কি যা খুশি তাই বলে যাবে? জয় রেগে মেগে বিছানা থেকে নেমে নিহার সামনে গিয়ে দাঁড়ালো। নিহার হাত থেকে বালিশটা নিয়ে বিছানায় ছুঁড়ে মেরে নিহাকে নিজের দিকে ঘোরালো। নিহাও আজ কোনো ভয় পেল না, বরং নির্ভয়ে জয়ের চোখে চোখ রাখলো। জয় বলল, তখন কি যেন বলছিলে? শুনতে পাইনি, আবার বলো। আপনি যেটা শুনেছেন সেটাই বললাম। আর শুনেছেন বলেই তো এখানে এসেছেন। শুনুন, আমি ঘুমাবো, আর আপনিও গিয়ে ঘুমিয়ে পড়ুন। ব্যাস, নিহা, অনেক হয়েছে। আর না, আমি আর কোনো নাটক চাই না। খাটে আসতে বলেছি, খাটে আসো। বললাম তো আমি নিচেই ঠিক আছি। আমার মতো গেও ছোট লোককে কেন আপনার খাটে রেখে আপনার খাটটা সহ নোংরা করতে চাইছেন? আপনার পাশে থাকার মতো যোগ্যতা আমার নেই। আমার মতো মেয়েরা ফ্লোরেই যোগ্য। অনেক রাত হয়েছে। আই থিংক আপনার এবার ঘুমানো উচিত, নয়তো মেডিসিনের অ্যাকশনের চাইতে রিয়েকশন বেশি হবে। নিহা, তুমি কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ। আমায় রাগিও না বলে দিচ্ছি, তাহলে কিন্তু ভালো হবে না। কি করবেন? মারবেন? হো, আমি তো ভুলেই গেছিলাম আপনি এখন সুস্থ। আপনার হাত পা এখন সমান তালে চালাতে পারবেন। তবে একটা কথা কি জানেন, আমার না এখন মার খাওয়া নিয়ে ভয় হয় না। কারণ গত 1 মাস আগেও যেটা আমার নিত্যদিনের সঙ্গী ছিল, সেটাকে ভয় পেয়ে লাভ কি? আমার কপালে তো শুধু মারধর এইসবই জুটে। কারো ভালোবাসা পাওয়ার কপাল নিয়ে তো আমি আসিনি। তাই এখন আর মারবেন শুনলে ভয় লাগে না। আচ্ছা, একটা কথা বললে রাখবেন? জয় নিশ্চুপ। নিহা আবারও বলতে লাগলো, এবার না আমাকে মারতে ইচ্ছা হলে বেল্ট কিংবা ইলেকট্রিক তার দিয়ে মারবেন না। আমাকে ফ্যানের সাথে ঝুলিয়ে কিংবা বিষ খাইয়ে দিয়ে একেবারে মেরে ফেলিয়েন। বিশ্বাস করুন, আমি রোজ রোজ মারগুলো আর নিতে পারি না। আপনি যখন আমাকে মেরে ফেলে যান আর আমি শোয়া থেকে উঠে বসার শক্তি পর্যন্ত পাই না, তখন মনে মনে একটা কথাই বলি, কেন আপনি আমাকে একেবারে মেরে ফেলে গেলেন না? তাহলে তো আর আমাকে এত কষ্ট করে উঠে বসতে হতো না। তখন লোকেরাই আমাকে ওঠাতো। বিশ্বাস করুন, আমি আর নিতে পারছি না এসব। আর নিতে পারছি না। হ্যাঁ, এটা ঠিক যে গত 1 মাস আপনার মার খায়নি, কিংবা আপনি চাইলেও মারার সেই শক্তিটা ছিল না আপনার। কিন্তু এখন থেকে তো রোজ আবারও সেই পুরনো অধ্যায় শুরু হবে। তাই আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, এবার অন্তত এমন রোজ রোজ আর না মেরে আমাকে একেবারে মেরে ফেলিয়েন। কথা দিচ্ছি, ওপারে গিয়ে আমি আপনার বিরুদ্ধে কোনো নালিশ দিব না, কোনো অভিযোগও করব না। তারপরেও প্লিজ আমাকে মুক্তি দিন এই নরক যন্ত্রণা থেকে। কথাগুলো বলতে বলতে নিহার চোখ থেকে এবার টুপটাপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। জয় নিহার কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি বলবে বা কি বলা উচিত কিছুই বুঝতে পারছে না সে। নিহা তো ঠিকই বলেছে, নিহার প্রতিটা কথায় যুক্তিপূর্ণ। জয় ওর সাথে অ্যাক্সিডেন্টের আগে যেমন ব্যবহার করেছিল, এর দ্বারা নিহার এসব বলা কোনো অপরাধ নয়। নিহা জায়গায় যে কোনো মেয়ে হলে একই কথা বলতো। জয়ের আজ খুব কষ্ট হচ্ছে। সে এমন পশু হয়ে গেল কবে থেকে নিজেই বুঝতে পারছে না।
ও তো আগে এমন ছিল না, তাহলে হঠাৎ এমন হয়ে গেল কেন? কি করে পারলো নিহাকে এমন করে আঘাত করতে? কি করে পারলো এমন নিষ্পাপ ফুলের মতো একটা মেয়েকে রোজ রোজ মারধর করতে? হ্যাঁ, নিহা নিষ্পাপ, একদম সদ্য ফোটা ফুলের মতো নিষ্পাপ, যেটা আগে কখনো জয়ের চোখে পড়েনি, হয়তো কখনই চোখে পড়তো না যদি না অ্যাক্সিডেন্টটা না হতো আর নিহা ওর এতটা কাছাকাছি থাকতো। জয়ের অ্যাক্সিডেন্টের পর জয় যখন সবসময় শুয়ে থাকতো, তখন নিহাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে দেখে আর রোজ মাগরিবে নামাজের পর কুরআন তেলাওয়াত করতে দেখে জয়ের ভেতরে যেন অন্য একটা জয়ের সৃষ্টি হলো। ও কিনা এমন একটা মেয়েকে এতদিন অত্যাচার করেছে, যে ঘরের সব কাজ করার পরেও আল্লাহর পাকে নামাজ আর কোরআন তেলাওয়াত করতে ভোলে না। নিহা যখন রোজ সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করতো, জয় তখন শুয়ে শুয়ে খুবই মনোযোগ দিয়ে শুনতো সেগুলো। জয়ের প্রতি নিহার সেবা দেখে মুগ্ধ হয়েছিল ঠিকই, কিন্তু ওর প্রতি নিহার সেবা দেখে যতটা না মুগ্ধ হয়েছিল, তার চেয়েও 1000 গুণ বেশি মুগ্ধ হয়েছে নিহার চালচলন আর এসব পরহেজগারিতা দেখে। আসলে জয় কখনো নিহার চালচলন তেমন ভালো করে খেয়াল করেনি, কারণ বিয়ে হওয়ার পর থেকে শুরু করে অ্যাক্সিডেন্টের আগ পর্যন্ত জয় ঘরে থাকতো মাত্র হাতে গোনা কয়েক ঘন্টা, আর যেইটুকু সময় থাকতো সেটুকুতে নিহার প্রতি তেমন ভালো নজর দিয়ে দেখার সময়ই ছিল না ওর। সবসময় অনুসন্ধানী চোখে তাকাতো নিহার দিকে, যাতে পদে পদে নিহার দোষ ধরতে পারে আর নিহাকে মারধর করতে পারে। কিন্তু অ্যাক্সিডেন্টের পর থেকে নিহার প্রতি জয়ের দৃষ্টি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আসলে হসপিটালে থাকাকালীন 3 দিনে জয় বুঝে গিয়েছে নিহা ওকে কতটা ভালোবাসে, কারণ হসপিটালে থাকাকালীন সময়গুলোতে নিহা যেভাবে পাগলের মতো ছোটাছুটি করেছে আর জয়ের কেয়ার করেছে, তাদের যে কেউ দেখলে বিনা দ্বিধায় বলবে যে নিহার থেকে বেশি জয়কে কেউ ভালোবাসতেই পারে না। আর তখন থেকে নিহার প্রতি জয়ের দৃষ্টিভঙ্গি পাল্টায়। তারপর বাড়িতে আসার পর যখন সবসময় নিহা ওর কাছাকাছি থাকছিল আর নিহা সবকিছু অত কাছ থেকে দেখলো, তখন থেকে নিহার প্রতি জয়ের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হওয়ার পাশাপাশি একটা ভালো লাগাও জন্মায়, যেটা আস্তে আস্তে ভালোবাসায় রূপ নেয়। হ্যাঁ, জয় নিহাকে ভালোবেসে ফেলেছে, এতটাই ভালোবেসে ফেলেছে যে নিহার মুখে সামান্য মৃত্যুর কথা শুনে জয়ের মনে হয়েছিল পুরো পৃথিবীটা এক মুহূর্তের জন্য শূন্য হয়ে গেছে ওর। তাই তো আর চুপ থাকতে না পেরে নিহাকে ধমক দিয়েছিল। কিন্তু নিহার পরবর্তী কথাগুলো শুনে জয় যেন নিস্তেজ হয়ে গেল একেবারে। এতক্ষণ নিহার প্রতি রাগ হয়েছিল, সব যেন উবে গিয়ে এক রাশ অপরাধ বোধ ঘিরে ধরলো জয়কে। জয় এবার করুণ গলায় বলল, প্লিজ নেহা, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি অন্যায় করেছি, না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। জানি আমার অপরাধের ক্ষমা হবে না, বাট তারপরেও বলছি, প্লিজ ক্ষমা করে দাও আমায়। আমার সাথে রাগ করে থেকো না, প্লিজ ফরগিভ মি। নিহা তাচ্ছিল্য হাসলো। তাচ্ছিল্য হাসিটা মুখে বজায় রেখে বলল, ছি ছি, আপনি একজন বড়লোক স্মার্ট মানুষ, আপনি কেন আমার মতো গেও ছোট লোক একটা মেয়ের কাছে ক্ষমা চাইছেন? এটা নিতান্তই হাস্যকর। প্লিজ এমন রসিকতা অন্তত আমার সাথে করবেন না। নিহা, গেও ছোট লোক শব্দগুলো উচ্চারণ করে আর কত লজ্জা দিবে বলো তো? প্লিজ এসব শব্দ উচ্চারণ করে লজ্জা দিও না। আমি আসলে বুঝতে পারিনি যে শুধুমাত্র মডার্ন পোশাক আশাক পরলে, হাই সোসাইটিতে বসবাস করলে, পার্টি ক্লাব এসব নিয়ে সবসময় মেতে থাকলেই স্মার্ট হওয়া যায় না। প্রকৃতপক্ষে স্মার্ট তো তারা যারা মার্জিত পোশাক আশাক পরে, যাদের চালচলন সুন্দর, যাদের আচার ব্যবহার সুন্দর। আর সবচেয়ে বড় কথা হলো, স্মার্ট তো তারা যারা তোমার মতো পরহেজগার, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাকের কুরআন তেলাওয়াত করে। একটা কথা কি জানো তো নিহা, আসলে আমি ছোট থেকেই শহরে বড় হয়েছি, যার কারণে শহরের মেয়েদের আধুনিকতার নামে নোংরা পোশাক আশাক, অশালীন চলাফেরা আর অতিরিক্ত বেহায়াপনাগুলো দেখে মনে করেছিলাম এটাই হয়তো মডার্ন লাইফ, এটাকেই হয়তো আধুনিকতা বলে। বাট আমি ভুল ছিলাম। গত 1 মাস ধরে যখন তোমাকে এতটা কাছে থেকে দেখলাম, তোমার চলাফেরাগুলো যখন এতটা কাছ থেকে চোখে পড়লো, তখন আমি বুঝতে পারলাম যে এতদিন আমি হীরা ভেবে চকচক করা কোনো পাথরের পিছনে ছুটেছিলাম। আসল হীরা তো আমার ঘরেই আছে, যেটা আমার ড্যাড এনেছিল। এনিওয়ে, অনেক রাত হয়েছে, চলো ঘুমাবে। সেটাই তো আপনাকে অনেকক্ষণ ধরে বলছি, যান গিয়ে ঘুমান, আর আমাকেও ঘুমাতে দিন। শুধু আমি নই, তুমিও খাবে। আসো, আর এসব কাঁথা বালিশ সরাও। বললাম তো আপনি গিয়ে ঘুমান, আমি এখানেই শুবো। শুধু শুধু আপনি দাঁড়িয়ে আছেন কেন? নিহা, এবার কিন্তু বেশি বেশি করছো। আর একটা কথাও না বলে চুপচাপ খাটে যাও। যাও। জয়ের ধমক শুনে নিহা এবার সাহস করে আর দাঁড়িয়ে থাকতে পারল না। গুটি গুটি পায়ে নিচ থেকে পাটি বালিশ সরিয়ে দ্রুত খাটের একপাশে গিয়ে শুয়ে পড়ল। নিহার এমন কাজ দেখে জয় মুচকি আসলো। মেয়েটাকে নিয়ে আর সে পারে না। ভালো করে যখন বলেছিল তখন শুনলে কি হতো, ধমক দিয়ে যখন বললো তখন তো ঠিকই শুনলো। জয় এসব ভেবে খাটে গিয়ে উঠে বসলো। তারপর ব্যাক সুইচ চেপে লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়লো। নিহা তখন ওপাশ ফিরে গুটি গুটি হয়ে শুয়ে আছে। নিহাকে একপাশে গুটিসুটি হয়ে শুয়ে থাকতে দেখে
জয় মুচকি এসে পেছন থেকে জড়িয়ে দিল ওকে। হঠাৎ জয়ের স্পর্শ পেয়ে নেহা খানিক কেঁপে উঠল। চমকালো বেশ, কারণ এই প্রথম জয় ওকে স্পর্শ করেছে, তা আবার জড়িয়ে ধরার মাধ্যমে। নেহার কেঁপে ওঠাটা জয়ের বোধগম্য হয়েছে হয়তো, তাই তো নেহাকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে মৃদু হেসে বলল, এখন থেকে এরকম স্পর্শ রোজ পাবে, তাই কাপাকাপিটা ছেড়ে দাও। প্লিজ ছাড়ুন, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি জানি তোমার দম বন্ধ হয়ে আসছে না, বরং ভালোই লাগছে। শুধু শুধু মিথ্যা বলছো। মোটেও না। তাই তাহলে আমার থেকে একবারও নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে না কেন? শুধু তো ছেড়ে দিতে বলেছো মাত্র। আর এমনটা যে কোনো পুরুষ ধরলে প্রতিটা মেয়েই বলে, মূলত ছেড়ে দেওয়ার জন্য নয়, আরো জড়িয়ে ধরার জন্য এমন বলে। সো আই এম শিওর তোমার ভালো লাগছে। মীরা আপুকে জড়িয়ে ধরলে মীরা আপুও বুঝি এমন বলতো? সাথে সাথে জয়ের মুখের হাসিটা চলে গেল। মনটা কেমন যেন বিষাদে ছেয়ে গেল। আজকাল মীরার নামটা পর্যন্ত মনে করতে চায় না সে, কারণ ওর নামটা শুনলে পর্যন্ত জয়ের পুরো শরীর রাগে জ্বলে ওঠে। কিন্তু নেহা সেটাই বলল। ও তো আর জানে না জয় আর মীরার মধ্যকার ব্যাপারটা। তবে জয়ের রাগ হলেও প্রকাশ করলো না সেটা। আর নেহাকেও নিজের বাহুর বন্ধন থেকে ছাড়লো না, বরং সেভাবে ধরে রেখেই বলল, ওসব মিরাটিরা ছাড়ো, এখানে আমি আর তুমি আছি। সো আমার তোমার কথা বলো। কোনো থার্ড পারসন এখানে অ্যালাউ না। মীরা আপু থার্ড পার্সন হতে যাবে কেন? আমি তো আপনাদের মাঝে থার্ড পার্সন। হ্যাঁ, বললেন না তো মীরা আপুকে জড়িয়ে ধরলে মীরা আপু বুঝি এমন বলতো? না মানে, আপনি তো মীরা আপুকে অনেক ভালোবাসেন, আর মীরা আপু আপনাকে অনেক ভালোবাসে, আর আপনাদের বিয়েটাও কনফার্ম। এই হিসেবে ধরতে গেলে মীরা আপু তো আপনার হবু স্ত্রী, তাই আপনাদের মাঝে এরকম একটু একটু হওয়া তো স্বাভাবিক, তাই না? তাই বলছিলাম আর কি। নিহা, একবার বলেছি না ওসব কথা ছাড়তে, তারপরে বারবার কেন একই কথা বলছো? আর তাছাড়া তুমি যেমনটা ভাবছো আমাদের মাঝে তেমন কিছুই হয়নি। হ্যাঁ, এটা ঠিক যে ওর আর আমার সম্পর্কটা খুবই ক্লোজ, বাট এতটাও কখনো ক্লোজ হয়নি যে ওকে আমার বিয়ে করতেই হবে। আচ্ছা, একটা কথা বলবো? বলো। অ্যাক্সিডেন্টের পর থেকে খেয়াল করছি আপনি মীরা আপুর সাথে কথা বলছেন না। আমি আপনাকে একদিনও ওর সাথে কথা বলতে দেখলাম না। এমনকি আপনার এরকম অবস্থা আর মীরা আপু আপনাকে একবার দেখতেও আসলো না। আপনাদের মাঝে কি কিছু হয়েছে? কি করে বলি নিহা, আমি এতদিন একজন বিশ্বাসঘাতক প্রতারককে ভালোবেসেছিলাম, যে আমাকে কখনোই ভালোবাসেনি, শুধু আমার টাকা পয়সাকে ভালোবেসেছে। যে আমাকে নিজে মারতে চেয়েছিল, সে আমাকে কিভাবে দেখতে আসবে? জয় মনে মনে কথাগুলো ভাবছিল। হঠাৎ ভাবনা সুতো ছিল নিহার কথায়। কি হলো, চুপ করে আছেন যে? কই চুপ করে আছি? কি ভাবছিলেন? ভাবছিলাম এই পৃথিবীতে কত রকমের মানুষ আছে, তাই না? কেউ কাঁদে ভালোবাসার নেশায়, আবার কেউ বা কাঁদে এক মুঠো ভাতের আশায়। কেউ মন ভেঙে খুশি, তো আবার কেউ ভালোবেসে অসুখী। আসলেই এই শহরের মানুষগুলো খুবই অদ্ভুত। তুমি যার পথ চেয়ে বসে থাকবে, সে অন্য কারো হাত ধরে পথ চলবে। তুমি যার কথা ভেবে মাঝরাতে বালিশ ভিজাবে, সে অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখবে। হ্যাঁ, সত্যি আজও আমরা মানুষ চিনতে পারি না, তাই না? কথাগুলো বলতেই জয়ের ভেতর থেকে আপনা আপনি একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। নিহার কোনো প্রত্যুত্তর করতে পারলো না, কারণ জয়ের কথাগুলো শুনে নেহার নিজেরই খারাপ লাগছে। জয়ের কথাগুলোর মাঝে কোথাও যেন সে নিজেকে খুঁজে পাচ্ছে। নিহা জানে না জয় কেন কথাগুলো বলেছে, কিন্তু কথাগুলো তো একটাও মিথ্যা না। আসলে তো এই শহরের মানুষ চেনা বড় দায়। যাকে দিনের পর দিন বিশ্বাস করবে সে তোমাকে ধোঁকা দেবে, আর যাকে দিনের পর দিন ভালোবেসে যাবে সে তোমাকে ঠকাবে। নিহার কেন যেন আর কোনো প্রশ্ন করতে কিংবা কথা বলতে ইচ্ছে হলো না। হয়তো চোখে ঘুম ভর করেছে বলে, তাই কোনো কথা না বলে চুপ করে রইল। আর কয়েক মিনিটের মধ্যে ঘুমও এসে গেল। নিহাকে চুপ করে থাকতে দেখতে জয় এবার মাথাটা একটু উঁচু করে নিহার মুখের দিকে তাকালো। ডিম লাইটের আলোতে নিহার ফর্সা মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। জয়ের বুঝতে দেরি হলো না নিহা ঘুমিয়ে পড়েছে। জয় মুচকি এসে নিহার কপালের এক পাশে একটা ভালোবাসার পরশ রেখে দিল। তারপর আরো কিছু সময় নিহার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থেকে আস্তে করে শুয়ে পড়ল। এরপর নিহাকে শক্ত হাতের বন্ধনে আবদ্ধ করে নিয়ে পরম আবেশে চোখ বন্ধ করলো সে। পরের দিন সকালবেলা আর জয়ের ঘুমটা নিহার আগেই ভেঙে গেল। ঘুম ভেঙে চোখ খুলতে নিহাকে নিজের সাথে ল্যাপটন অবস্থা থেকে মুখে আনন্দের হাসি ফুটল জয়। নিহা এখনো গভীর ঘুমে মগ্ন। জয় ঘড়ির দিকে একবার চোখ খুলে নিল। ঘড়ির কাঁটা 7টা ছুঁইছে। যদিও প্রতিদিন নিহা এত সময় ধরে ঘুমে থাকে না, আর কারণটা জয়ের অজানা নাই। সে জানে নেহা কেন সকাল সকাল উঠে যায়। মূলত সে এটা নিয়ে নেহাকে মারধর করতো, তাই বলেই নেহা ভোরে ঘুম থেকে উঠে যেত। কিন্তু জয়ের অ্যাক্সিডেন্টের পর তো জয় নিজেই বলেছে নেহাকে ভোরে না উঠতে। তবুও নেহা জয়ের কথা অপেক্ষা করে ভোরেই উঠে যেত। কারণ নেহা সকাল সকাল উঠে যাওয়ার অন্য একটা কারণ ছিল ফজরের নামাজ আদায় করা। ফজরের নামাজ পড়ার জন্য সে সকাল সকাল উঠে যেত।
কিন্তু ভাগ্য এতটাই খারাপ ছিল যে যেদিন ভুল করে ভোরে উঠতে পারত না, সেদিনই জয়ের অকথ্য ভাষায় কথা শোনানো, চর লাথি আর বেল্টের আঘাত এসবই জুটত কপালে। কথাগুলো ভেবে জয় এক দৃষ্টিতে তাকিয়ে রইল নিহার দিকে। ঘুমন্ত মেয়েটাকে কতই না মায়াবী লাগছে ঘুমন্ত অবস্থায়, কি নিষ্পাপ হয়ে ঘুমোচ্ছে। আর এই মেয়েটিকে কিনা সে এতদিন ধরে এত অত্যাচার করে গেছে। কেন যে সে মীরাকে ভালোবাসতে গেল, আর কেন যে ওর ভালোবাসার আশায় নিহাকে কষ্ট দিয়েছিল, সেটা মনে করে জয় এখন পস্তায়। প্রায় ঘন্টাখানিক পর নিহার ঘুম ভাঙল। জয় তখনও নিহার দিকে অপলক চাহনি নিয়ে তাকিয়েছিল। চোখ মেলে হঠাৎ জয়কে নিজের দিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে নিহা একটু অপ্রস্তুত হয়ে পড়ল। আমতা আমতা গলায় বলল, এই এমন করে তাকিয়েছেন কেন? হঠাৎ নিহার কথায় জয়ের ঘোর কাটল। নিহার দিক থেকে দ্রুত চোখ সরিয়ে নিয়ে অপ্রস্তুত গলায় বলল, কিছু না। ও বলে নিহা নিজেকে জয়ের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসলো। চুলগুলো হাত কপা করতে করতে দেয়াল ঘড়িটার দিকে একবার তাকিয়ে দেখলো 7:30 বাজে। নিহা বেশ অবাক হলো। আজ 7:30 পর্যন্ত ঘুমিয়েছে সে। ও তো কখনো এত বেলা পর্যন্ত ঘুমায় না। তাহলে আজ উঠতে পারলো না কেন? আর তাছাড়া জয় তো জেগেই ছিল। নিহা তো চোখ খুলে ওকে সজাগই পেয়েছে, ওই বা ডাকলো না কেন? এতগুলো কথাগুলো ভেবে নিহা জয়ের দিকে তাকালো। জয় তখনও শুয়ে আছে। আপনি কখন উঠলেন? জয় দু হাত প্রশস্ত করে আলসেমি ঝাড়তে ঝাড়তে বলল। অনেক আগেই। নিহার অবাকের মাত্রাটা এবার আরো বেড়ে গেল। নিহা ভেবেছিল জয় হয়তো তখনই উঠেছে ঘুম থেকে, কিন্তু জয়ের কথা শুনে নিহার বুঝতে দেরি হলো না জয় অনেক আগেই উঠেছে। কিন্তু নিহার মনে প্রশ্ন হলো, জয় যদি অনেক আগেই ঘুম থেকে ওঠে, তাহলে ওকে জাগালো না কেন? আপনি জেগেছিলেন তো আমাকে ডাকেননি কেন? মা বাবা কি ভাববে এখন? এত সময় কেউ ঘুমায়? জেগে যখন ছিলেন আমাকে তো ডেকে দিতে পারতেন। থুর, আজ সব ঘুম চোখে ভর করতে হলো। ডেকে দিলে তো আর এমন ঘুমন্ত মায়াবী চেহারাটা দেখতে পারতাম না, তাই ইচ্ছে করেই ডাকিনি। আর তাছাড়া কে কি ভাবলো তা নিয়ে চিন্তা করো না, যে যেটা ভাবার ভাবুক। শীতের মধ্যে এত সকাল সকাল উঠে কি করবে শুনি? যে একটু দেরি করে ঘুম থেকে উঠলেই মারধর করতো, সে কিনা এই কথা বলছে আমাকে নাকি ইচ্ছে করে ডাকেনি। ব্যাপারটা হাস্যকর হয়ে গেল না? আমি জানি কথাটা হয়তো তোমার কাছে হাস্যকর মনে হবে, বাট এটাই সত্যি। হাস্যকর কথা হলে তো হাস্যকরই মনে হবে, মনে হওয়াটা স্বাভাবিক নয় কি? জয় কিছু বলল না। হয়তো নিহার কথার পিঠে কিছু বলার জন্য খুঁজে পেল না। নিহা তাচ্ছিলের একটা হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। দ্রুত ফ্রেশ হয়ে কিচেনে যেতে হবে। নাস্তা বানাতে লেট হলে পরে আবার শাশুড়ি আর ননদ মিলে ওকে ছেড়ে দেবে। এটা নিয়ে রায়হান সাহেব যে ওকে কিছু বলবে না সেটা নিহা নিশ্চিত, কারণ উনি জানেন বাসার পুরো কাজগুলো ঋতুই করে। তাই ঋতুর ছোটখাটো ভুলগুলো রায়হান সাহেব কখনো আমলে নেন না, কারণ একা হাতে মেয়েটাকে সব কাজ সামলাতে হয়। নিহা যে বাড়ির সব কাজ একা হাতে করে সেটা রায়হান সাহেবের আজও অজানা। নিহা দ্রুত ফ্রেশ হয়ে কিচেনে চলে গেল। ঋতু আগে থেকেই কিচেনে ছিল। নিহাকে দেখে একগাল হেসে বলল, ভাবি আইসো? আজ হঠাৎ আমার কি হলো কি জানি, ঘুম ভাঙলো বেলা এতক্ষণ হয়ে যাওয়ার পর। আজ হঠাৎ এত ঘুম কোথা থেকে আসলো সেটাই বুঝতে পারছি না। বলে নিহা শাড়ির আঁচলটা কোমরে গুজে নিয়ে কাজে লেগে পড়ল। ঋতু রুটি বেলতে বেলতে বলল, আরে এত চিন্তা করতাছো কেন? মাঝে মাঝে এরকম হয়, তুমি তো আর ইচ্ছে কইরা দেরিতে উঠোনি। তুমি বুঝতে পারছো না ঋতু, নাস্তা রেডি হতে দেরি হলে মা বুঝে যাবেন যে আজ আমার উঠতে দেরি হয়েছে, তখন যা নয় তাই কথা শোনাবে। তুমি শুধু শুধু চিন্তা করতাছো ভাবি, তোমারে কিচ্ছু কইতে পারবো না। বড় সাহেব আছেন না, ওনার সামনে তোমারে কিচ্ছু করার সাহস আছে নি কারো? ঋতু, আমি জানি বাবার সামনে ওরা কিছু বলবে না ঠিকই, কিন্তু বাবা অফিসে চলে গেলে ঠিকই বলবে। ঋতু সম্মতিসূচক মাথা নাড়ালো। এটাও ঠিক, ওরা তো আবার মুখোশধারী ভালো মানুষ। আচ্ছা একটা কথা কই ভাবি। নিহা চুলার উপরে আলু ভাজির জন্য পেঁয়াজ রসুন তেলে ভাজছিল। সে সব নাড়তে নাড়তে বলল, বলো। আমার কাছে কথা বলার জন্য অনুমতি নিতে হয় নাকি? ভাইজান কি এখনো তোমার লগে খারাপ ব্যবহার করে? না, কেন বলো তো? না এমনিই বলতেছিলাম, আগে তো সব সময় তোমার লগে পশুর মতো আচরণ করত। কিভাবে তোমার গায়ে হাত তোলা যায় তার জন্য সব সময় তোমার দোষ খুঁজতো। তাই জানতে চাইছিলাম আর কি, এখনো আগের মতো করে নাকি? না, তেমন কিছুই করে না। আমার মনে হয় উনি নিজের ভুল বুঝতে পেরেছেন। যাক ভালোই হলো, ভাইজান তোমার লগে আগের মতো করেন না শুননা আমার যে কি খুশি লাগতাছে। এবার যদি তোমার কপালে একটু সুখ আসে। নিহা কিছু একটা ভেবে ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, বাদ দাও এসব কথা, তাড়াতাড়ি করো, নয়তো বাবা না খেয়ে অফিসে চলে যাবে। এদিকে রায়হান সাহেব আর শায়লা বেগম সিঁড়িতে টুকটাক কথা বলতে বলতে নামছিলেন।
ওদের একটু দূরে পেছন পেছন জেসিও নামছে। তিনজনে ডাইনিং এর কাছে আসতেই টেবিলের দিকে তাকিয়ে সবাই অবাক, কারণ এখনো টেবিলে নাস্তা সাজানো হয়নি। রাহান সাহেব না লাগলেও শায়লা বেগম যেন রাগে পুরো আগুন হয়ে গেলেন। উনি গলা ফাটিয়ে ঋতুকে ডাকতে লাগলেন, কারণ এখন যদি নিহাকে এভাবে ডাকে তাহলে স্বামীর সন্দেহ হতে পারে। তাই নিহাকে না ডেকে ঋতুকেই ডাকছেন। ঋতু, ঋতু। এমন করে চিল্লিয়ে ডাকছো কেন? তুমি গিয়েও তো দেখতে পারো। আজ হয়তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে ওর, তাই হয়তো নাস্তা আনতে দেরি হচ্ছে। এভাবে ষাঁড়ের মতো না চেঁচিয়ে হয় বসো, না হয় কিচেনে গিয়ে দেখে আসো। কথাগুলো বলেই রায়হান সাহেব একটা চেয়ার টেনে বসে পড়লেন। ততক্ষণে জেসিও একটা চেয়ারে বসে পড়েছে। শায়লা বেগম তখনও বসেননি। ততক্ষণে জয় এসে একটা চেয়ার টেনে বসতে বসতে বলল। গুড মর্নিং অল। রায়হান সাহেব আর জেসিও হেসে গুড মর্নিং উইশ করলো। গুড মর্নিং জয়। গুড মর্নিং ভাইয়া। মাকে দাঁড়িয়ে থাকতে দেখে জয় বলল, কি হলো মম, দাঁড়িয়ে আছো কেন? বসো। বসে বসে কি টেবিলের সৌন্দর্য দেখবো? এই ঋতুটা আজ এতক্ষণ ধরে কি করছে কি জানি, এখনো টেবিলে নাস্তা আনতে পারলো না। মম, আজ একটু লেট হচ্ছে হয়তো। প্রতিদিন তো আর একই সময় আনবে বলে কথা নেই। তুমি বসো, নাস্তা হলেই তো নিয়ে আসবে। তখনই ঋতু দৌড়াতে দৌড়াতে ভাজির বোল আর রুটির প্লেট নিয়ে আসলো। সরি সরি, ক্ষমা কইরে দিয়েন। আসলে আইজ একটু ঘুম থেকে উঠতে দেরি হইয়া গেছিল, তাই নাস্তা তৈরি করতে এতক্ষণ হইছে। লন, খাওয়া শুরু করেন। ঋতু সরি বলা শুনে জয় হেসে বলল, ঋতু, ওটা সরি নয়, সরি হবে। ওই হলো আর কি সেটা। এই তো মম এসে গেছে নাস্তা, এবার তো বসো। জয়ের কথায় কোনো রকম প্রত্যুত্তর না করে শায়লা বেগম রেগে মেগে স্বামীর পাশের চেয়ারটিতে বসে পড়লেন। ততক্ষণে নিহাও চলে এসেছে, হাতে চায়ের গ্লাস নিয়ে। মূলত ওর দেরিতে আসার কারণ হচ্ছে রায়হান সাহেব যেন কিছু আন্দাজ করতে না পারে তার জন্য। কি রে মা, তোর হাতে 4 গ্লাস কেন? আর তুই কিচেনে থেকে আসছিস কেন? নিহা মুচকে এসে সবার পেটে ভাজি আর রুটি দিতে দিতে বলল, না মানে বাবা, আসলে ওই নাস্তা রেডি হয়েছে কিনা সেটাই দেখতে গিয়েছিলাম। আর তখন দেখলাম ঋতু একা সব আনতে পারছিল না, তাই আমি ওকে বললাম চায়ের গ্লাসটা যেন আমাকে দেয়, আর কিছু না। ও, সবাই খাওয়া দাওয়া শুরু করেছে ইতিমধ্যেই, কিন্তু রায়হান সাহেব বেশি খেলেন না। অর্ধেক রুটি খেয়ে 2 চুমুক চা খেয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন। আচ্ছা আমি আসছি। রায়হান সাহেবের কথা শুনে সবাই অবাক হয়ে ওনার দিকে তাকালো। যে মানুষ খাওয়ার মাঝখান থেকে কেউ ওঠা পছন্দ করে না, তিনি অর্ধেক খাবার খেয়ে বলছেন আমি আসছি। নিহা তাড়াহুড়ো কণ্ঠে বলে উঠল, বাবা উঠছেন মানে? আপনি তো তেমন খেলেনও না, খাবার শেষ না করে কোথায় যাচ্ছেন? আগে খেয়ে নিন, তারপর উঠবেন। না রে মা, আমার আজ একটু তাড়া আছে। অফিসে ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। অলরেডি লেট হয়ে গেছে। যদি পুরো নাস্তা করে যাই তাহলে আমার আরো বেশি লেট হয়ে যাবে। স্বামীর কথায় ঘোর আপত্তি জানিয়ে শায়লা বেগম বললেন, তাই বলে না খেয়ে চলে যাবে? রুটিটা তো অন্তত পুরো শেষ করে যাও। সমস্যা নেই, যেটুকু খেয়েছি তাতে মিটিং শেষ হওয়া পর্যন্ত চলে যাবে। মিটিং এর পর না হয় অফিসে খেয়ে নিব। আসছি আমি। বলে রায়হান সাহেব চলে গেলেন। রায়হান সাহেব ঘর থেকে বের হতে দেরি হলো, কিন্তু শায়লা বেগমের হুঙ্কার ছাড়তে দেরি হলেন না। উনি নিহার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে উঠলেন, এবার শান্তি হয়েছে তো তোর? আরো বেলা করে পড়ে পড়ে ঘুমা, তারপর সবাই ভালো করে নাস্তা করতে পারবে। তোর জন্য আজ মানুষটা না খেয়ে চলে গেল। আসছে নবাবের বেটি। তোর বাবা মা কি এটাও শিখায়নি যে শ্বশুর বাড়িতে বেলা করে ঘুমোতে নেই? নাকি সেটাও শিখায়নি? অবশ্য শিখাবেই বা কি করে? শিক্ষা থাকলেই তো শিখাবে। গিয়েও ছোট লোক কোথাকার। শাশুড়ির কথাগুলো শুনে নিহার খুব কান্না পাচ্ছে, কারণ ওর কিছুই বলার বা করার নেই। তাই সে মাথা নিচু করে চুপচাপ কথাগুলো শুনছে আর চোখে জল ফেলছে। অতগুলো কথা শুনেও শায়লা বেগমের রাগ যেন কমলো না। তাই তো নিহার মাথা নিচু করে দাঁড়িয়ে থাকাটাও ওনার সহ্য হলো না। কি হলো নবাবজাদি, এখন চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? মুখ দিয়ে কথা বের হচ্ছে না বুঝি? তোর জন্য যে মানুষটা না খেয়ে চলে গেল, তোর নিশ্চয়ই ভালো লাগছে। তুই তো কবজি ডুবিয়ে খেতে পারবি। রাতে কি এমন করিস যে সকালে ঘুম থেকে উঠতে পারছিস না? রাতে কি শরীর বিলিয়েছিলিস যে এতক্ষণে ঘুম থেকে উঠতে হলো? মম, তুই চুপ থাক। তুই একদম কোনো কথা বলবি না। অ্যাক্সিডেন্টের পর একটু সেবা করেছে কি করেনি, তোকেও বশ করে নিয়েছে। নয়তো ওর সাহস কি করে হয় নবাবজাদির মতো এত বেলা করে ঘুম থেকে ওঠার?
এটা কি ওর বাপের বাড়ি যে 8টা বাজলে ঘুম থেকে উঠবে? নিহা রুমে যাও। নিহা তবুও ঠায় দাঁড়িয়ে রইল। নেহাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে জয় এবার ধমক দিয়ে উঠল। কি হলো, কি বললাম, কথা কানে যায়নি? রুমে যেতে বলেছি। জয়ের ধমক শুনে নেহা এবার কেঁপে উঠল। ছলছল চোখে জয়ের দিকে তাকালো। জয় আবারও বলল। রুমে যাও বলছি। নিহা ভয়ে কাঁপা কাঁপা পায়ে রুমের দিকে হাঁটা দিল। কারণ নিহা জানে এখন ওর কপালে কি আছে। নিশ্চয়ই জয় এখন রুমে এসে ওকে মারধর করবে। নিহার ভয়ে সারা শরীর কাঁপছে। তার মানে কি জয় আবারও ওর সাথে আগের মতো ব্যবহার করবে? জয়ের মার খাওয়ার কথা মনে করতে নিহার কপাল বেয়ে ঘাম ঝরছে। নিহাকে এভাবে কথা শোনানোর মাঝখান থেকে রুমে পাঠিয়ে দেওয়াটা শায়লা বেগমের হজম হলো না। উনি জয়ের দিকে তাকিয়ে কাট কাট গলায় বললেন। জয়, তুই ওকে রুমে পাঠিয়ে দিলি কেন? রুমে পাঠিয়ে দিয়ে বাঁচাতে চাইছিস তাই না? তার মানে তুইও কি এখন অন্য সব ছেলেদের মতো বইয়ের আঁচলের তলে ঢুকে গিয়েছিস? তুমি যেটা মনে করো। কি বলতে চাইছিস কি তুই? মম, আমার মনে হয় তোমার দিন দিন কথা বলার কমন সেন্সটুকু কমে যাচ্ছে। জয়, চিৎকার করছো কেন? যেটা সত্যি সেটাই তো বললাম। তুমি এখনো কোথায় কি বলতে হয় সেটাও বোধহয় জানো না। ও আজ না হয় একটু উঠতে দেরি করে ফেলেছে, তাই বলে তুমি ওকে এত কথা শোনাবে? তাও আবার এমন বিশ্রী কথা, যা যে কোনো মেয়েরই শুনতে খারাপ লাগবে। তোমার মুখে এমন কথা বলার আগে একটাবার কি ভেবে দেখেছো যে তোমারও একটা মেয়ে আছে? জয়, এখন কি তুইও তোর বাবার মতো ওর হয়ে কথা বলবি? ওই গেও ছোট লোকটা কি তোকেও বশ করে নিয়েছে? আগে তো আমি ওকে কিছু বললে তুই চুপচাপ থাকতি, আর এখন কি না তুই ওর জন্য আমার সাথে গলা উঁচু করে কথা বলছিস? 1 মাসের ব্যবধানে তুই এতটা বদলে গেলি যে আমার সামনে তুই ওর হয়ে কথা বলছিস? যদি তুমি তাই মনে করে থাকো তাহলে তাই, কারণ আমি এতদিন ভুল করেছিলাম, অমানুষ ছিলাম, এখনো হয়তো অমানুষই আছি, আর তাই এখন মানুষ হওয়ার চেষ্টা করছি। আসলে ভুলটা আমার নয়, ভুলটা তোমারই। ড্যাডের পাশাপাশি তুমিও যদি অ্যাজ এ মাদার সঠিক শিক্ষা দিতে, তাহলে হয়তো আমি ভুল করতাম না, আর এমন অমানুষও হতাম না, আর না নিহার প্রতি এমন অত্যাচার করতাম। তোমাদের কথা শুনে শুনে আমি মেয়েটিকে কত অত্যাচার করেছি, কত মারধর করেছি। তারপরেও দেখো, আজ যে আমি এখানে বসে আছি সেটাও ওর জন্যই। ও না থাকলে হয়তো আমার এখন বিছানায় শুয়ে থাকতে হতো, কারণ ও ছাড়া তো আমাকে দেখার মতো আর কারো সময় ছিল না। অবশ্য আমি এসব বলছি কেন, ওই বাড়ির সবাই তো নিজেদের নিয়ে ব্যস্ত। আমাকে দেখার বা আমার সাথে বসে গল্প করার মতো সময় কি কারো আছে? এখন আমার কি মনে হয় জানো মম? আমার মনে হয় এই বাড়িতে ড্যাড আর নিহা ছাড়া আর কেউ আমার আপন নয়। জয়, তার মানে তুই বলতে চাইছিস আমি আর জেসি তোর আপন নই? আমার তো সেটাই মনে হয়, নয়তো বিছানায় শুয়ে থাকা দিনগুলোতে আমার একা কাটাতে হতো না। যদি আমার আপনজনই হতে তাহলে আমাকে অসুস্থ অবস্থায় ঘরে রেখে মা মেয়ে মিলে পার্টি ক্লাব এসবে যেতে না। আচ্ছা জেসি না হয় ছোট মানুষ, কিন্তু মম তুমি, তুমি তো অন্তত আমার অসুস্থ দিনগুলোতে আমার পাশে থাকতে পারতে, কিন্তু তুমি তা করনি। ইনফ্যাক্ট গত 1 মাসে হাতে গোনা কয়েকবার ব্যতীত তুমি আমার রুমে যাওনি। তুমি তো মা নামের কলঙ্ক মম, মা নামের কলঙ্ক। তোমার মতো মা যার আছে সে কখনো গর্ব করে বলতে পারবে না যে আমার মা আমাকে অনেক ভালোবাসে। এনিওয়ে, এসব এখন বলেই বা কি লাভ? তোমরা খেয়ে নাও, আমি রুমে যাচ্ছি। বলে জয় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। শায়লা বেগম ছেলের কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে ছেলের দিকে। জয় রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়িয়েও হঠাৎ আবার কিছু একটা ভেবে থেমে গেল। মায়ের দিকে তাকিয়ে বলল। আর একটা কথা মম, পরের বার থেকে নিহাকে কিছু বলার দুঃসাহসটা যেন না করো। ওকে কেউ কিছু বলার আগে কমপক্ষে 10 বার ভেবে নিবে, কারণ আমার বউকে কিছু বলাটা আমি টলারেট করব না। আর দরকার হলে এটা ড্যাডের কানেও পৌঁছাবে। মাইন্ড ইট। কথাগুলো একবার বলে জয় আর 1 মিনিটও সেখানে দাঁড়ালো না। গটগট পায়ে রুমে চলে গেল। শায়লা বেগম আর জেসি যেন সদ্য আকাশ থেকে পড়লো এমন হয়ে তাকিয়ে আছে জয়ের যাওয়ার দিকে। আর এটার একটাই কারণ, হঠাৎ জয়ের এমন পরিবর্তন ওরা মা মেয়ে কিছুতেই মেনে নিতে পারছে না। ওদের বুঝে আসছে না জয় হঠাৎ এমন পাল্টে গেল কেন। যে জয় নিহার নাম শুনলে নাক ছিটকাতো, সে কিনা আজ ওর হয়ে এতগুলো কথা শুনিয়ে গেল। শায়লা বেগমের রাগ যেন শিরায় শিরায় বহমান হচ্ছে। জয় তাকে এতগুলো কথা শোনালো, তা আবার ওই গেও ছোট লোক মেয়েটার জন্য। ওনার কিছুতেই হজম হচ্ছে না ব্যাপারটা। মম, দেখলে নিহা নামক ভাইরাসটা করোনা ভাইরাসের মতো কিভাবে এই বাড়িতে ছড়িয়ে পড়েছে। প্রথমে ড্যাডকে হাত করলো, এখন আবার ভাইকে হাত করলো। এমন হলে তো ড্যাড কিংবা ভাই কেউ তোমার কোনো কথা শুনবে না, ওই ছোট লোকটার কথাই শুনবে ওরা।
শায়লা বেগম জয়ের কথাগুলো শুনে এমনিতেই রেগে বোম হয়ে আছে। এখন জেসির কথাগুলো যেন তার উপর আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। উনি চেঁচিয়ে মেয়েকে ধমক দিয়ে উঠলেন। জেসি, চুপ করবি তুই? আরে তখন ভাই এতগুলো কথা বলে চলে গেল, তুমি কিছুই বললে না, আর এখন আমাকে এতটুকুতেই চুপ করিয়ে দিচ্ছ? শায়লা বেগম কিছু না বলে উল্টো রাগে ফোঁস করতে করতে সিঁড়ি বেয়ে উপর উঠে গেলেন। জেসি কয়েক সেকেন্ড মায়ের যাওয়ার দিকে তাকিয়ে থেকে সেও আস্তে করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। জয় রুমে এসে দেখলো নিহা জানালার সাথে ঠেস দিয়ে বাইরের দিকে চেয়ে আছে। জয়ের উপস্থিতি নিহার বোধগম্য হলো না হয়তো, তাই তো এখনো থাই বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। জয় ধীর পায়ে ওর দিকে এগিয়ে গেল। নিহা, হঠাৎ জয়ের গলা শুনে নিহা হকচকিয়ে ঘুরে তাকালো। জয়কে দেখে যেন আবারও ভয়টা মনের মধ্যে নাড়া দিল। জয়কে ওর দিকে এগিয়ে যেতে দেখে গুটিসুটি হয়ে একদম জানালার সাথে লেগে গেল। এমনভাবে জানালার সাথে মিশে দাঁড়িয়েছে যেন পারলে এক্ষুনি জানালা ভেঙে বাইরে চলে যেত। জয় যত ওর দিকে এগিয়ে যাচ্ছে ততই হাত পা রীতিমতো কাঁপছে ওর। নিহা কাঁপা কাঁপা শরীরে ভীতু চাহনি নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে জয়ের পায়ের দিকে, যেটা জয়ের চোখে সহজেই ধরা পড়ল। নিহাকে এমন ভীতু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জয়ের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ও যদি আগে এমন বিহেভ না করতো তাহলে আজ হয়তো নিহা এতটা ভয় পেত না ওকে দেখে। নিহাকে দেখে এখন এমন মনে হচ্ছে যেন জেলখানার কোনো কয়েদিকে ফাঁসি দেওয়ার জন্য ডাকছে, আর তাই সে এখানে এসে লুকিয়ে আছে। জয় নিহার সামনে গিয়ে দাঁড়িয়ে নিহার উভয় বাহুতে হাত রাখতেই নিহা আটকে উঠল। ভয়ে কয়েকটা শুকনো ঢোকও গিলে নিয়েছে ইতিমধ্যে। ভীতু চাহনি নিয়ে একবার জয়ের হাতের দিকে তো আরেকবার জয়ের মুখের দিকে তাকাচ্ছে। আসলে জয় নিহাকে এমন অমানসিকভাবে পশুর মতো করে মারতো যেন নিহা সদ্য জেল পড়াতো কোনো আসামি, আর তাকে জেল থেকে পালিয়ে যাওয়ার দায়ে মারা হচ্ছে। জয় নিহার ব্যাপারটা বুঝতে পেরে আদুরে গলায় বলল। নিহা ভয় পাচ্ছ কেন? নিহা কিছু বলল না, বরং আগের মতো গুটিসুটি হয়ে দাঁড়িয়ে রইল। জয় এবার মুচকি এসে নিহার বাহু ছেড়ে দিয়ে দুহাতে নিহার মুখটা ধরল। হয়তো অন্য সময় হলে নিহা অবাক হতো, কিন্তু এখন এমন ভয়ে আছে যে অবাক হওয়ার কথাটাও ভুলে গিয়েছে। শুধু ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে জয়ের মুখের দিকে। জয় নিহার চোখে চোখ রাখলো, শান্ত গলায় বলল। আমাকে এতটা ভয় পাও যে আমার স্পর্শে পর্যন্ত কেঁপে উঠছ? আমি কি এতই খারাপ? নিহা আমতা আমতা গলায় বলল। আমি কেউ কিছু বললে মুখের উপর জবাব দিতে হয়, জানো না সেটা? তখন চুপ করে মূর্তির মতো দাঁড়িয়েছিলে কেন? তাই তো আমার রাগ হয়েছিল। আমি জানতাম তুমি আর কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলে মম আরো বাজে কথা শোনাতো, তাই তোমাকে রুমে পাঠিয়ে দিলাম। আর তুমি কি না আমাকে দেখে কাঁপতে কাঁপতে শেষ। অবশ্য এতে তোমার কোনো দোষ নেই। আমি আসলে তোমার সাথে এমন পশুর মতো আচরণ করেছিলাম যে তোমার ভয় পাওয়াটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এইসব ছাড়ো, এখন তাড়াতাড়ি গিয়ে আমার জন্য খাবার নিয়ে আসো, খুব ক্ষুধা লেগেছে। বলে জয় নিহাকে ছেড়ে খাটে গিয়ে বসলো। এতক্ষণ ধরে জয়ের বলা কথাগুলো শুনে নিহার ভয়টা পুরোটাই কেটে গিয়েছে। তাই জয় ওকে খাবার আনতে বলায় নিহা এবার বেশ অবাক হলো। ক্ষুধা লেগেছে মানে? উনি কি না খেয়ে এসেছেন নাকি? তবে প্রশ্নটা করার সাহস হয়নি নিহার, তাই চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল খাবার আনতে। আর খানিক বাদেই ফিরে আসলে রুটি আর ভাজি নিয়ে। জয় তখনও বিছানায় বসেছিল। নিহাকে দেখে সে একটু নড়ে চড়ে বসলো। নিহা এসে রুটি আর ভাজি প্লেট দুইটি জয়ের সামনে রাখলো, তারপর বলল। নিন, তাড়াতাড়ি খান, নয়তো ওষুধের টাইম দেরি হয়ে যাবে। আগে এখানে বসো। আমি বসবো কেন? বসতে বলেছি, বসো। নিহা আর কোনো কথা না বলে চুপচাপ জয়ের সামনে বসে পড়ল। জয় এবার রুটি আর ভাজি নিহার দিকে ঠেলে দিয়ে বলল। নাও, খাওয়া শুরু করো। নিহা অবাক হয়ে জয়ের দিকে তাকালো, অবাক হয়ে বলল। আমি খাওয়া শুরু করব মানে? আমি তো আপনার জন্য এনেছি, আপনি খান, আমি পরে খেয়ে নিব। নিজে খাবে নাকি আমার হাতে খাইয়ে দিব, কোনটা? অবশ্য আমার কোনো প্রবলেম নেই খাইয়ে দিতে। তুমি আমাকে 1 মাস খাইয়ে দিতে পারলে আমি একদিন খাইয়ে দিতে পারবো না? নিহার অবাকের মাত্রাটা যেন বেড়েই চলেছে। কাল থেকে জয়ের কথাবার্তাগুলো নিহার কেমন যেন লাগছে। কাল রাতে ডাইনিং এ নিজের পাশে বসিয়ে খাওয়ালো, আবার রাতে ওকে বুকে নিয়ে ঘুমালো। এতটুকু না হয় ঠিক ছিল, কিন্তু আজ আবার নিজের জন্য খাবার আনতে বলে এখন ওকে খেতে বলছে। আবার না খেলে নিজের হাতে খাইয়ে দেবে বলে ট্রিট দিচ্ছে। সবই কি বাস্তবে ঘটছে, নাকি নিহার কোনো ভ্রম হচ্ছে, নাকি পুরোটাই একটা স্বপ্ন? নিহা এসবই ভাবছিল। নিহার ভাবনা শুরু ছিল জয়ের ডাকে। নিহা, বাই এনি চান্স
তোমার কি আমার হাতে খেতে ইচ্ছে হচ্ছে? আচ্ছা ওয়েট, আমি খাইয়ে দিচ্ছি। বলে যেই না জয় হাত বাড়ালো অমনি নিহা বাদ সাধলো। না না, আপনার খাইয়ে দিতে হবে না, আমি নিজেই খাচ্ছি। বলে নিহা তাড়াহুড়ো করে খেতে শুরু করলো। নিহার কাণ্ড দেখে জয় হেসে বলল, এই তো গুড গার্ল, তাড়াতাড়ি খাওয়া শেষ করো, ততক্ষণে আমি মেডিসিন খেয়ে নিচ্ছি। আপনার না ক্ষুধা লেগেছে? তাহলে খালি পেটে ওষুধ কিভাবে খাবেন? আমার কোনো ক্ষুধা টুধা লাগেনি, তোমার জন্য আনতে বললে আনতে না, তাই আমি আমার ক্ষুধা লেগেছে বলেছি। তার মানে আপনি খাবেন না? না, কারণ আমি অলরেডি ডাইনিংয়ে খেয়ে এসেছি। আপনিও না? তাহলে শুধু শুধু খাবার আনতে বললেন কেন? ওই যে বললাম, তোমার জন্য বললে আনতে না, তাই আমার জন্য বলে আনালাম। আমার জন্য এখানে আনতে বলার দরকার কি ছিল? আমি তো কিচেনে গিয়েও খেতে পারতাম। এখন থেকে তা আর হচ্ছে না ম্যাম। মানে? মানে হলো, এখন থেকে তুমি আমাদের সাথে ডাইনিংয়ে বসে একসাথে খাবে। বলে জয় মুখে কয়েকটা ওষুধ পুরে নিয়ে কয়েক ঢোক পানি খেয়ে নিল। তারপর আবারও নিহার সামনে এসে বসলো। নিহা এতক্ষণ খেতে খেতে কথা বলছিল। জয়ের একটু আগে বলা কথাটা শুনে নিহা এবার খাওয়া বন্ধ করে জয়ের দিকে তাকালো। অবাক কণ্ঠে বলল, অ্যাক্সিডেন্টের সময় কি আপনার মাথার তার কয়েকটা ছিঁড়ে গিয়েছিল? মানে? মানে হলো এই যে আপনি অ্যাক্সিডেন্টের পর থেকে বড্ড আবোল তাবোল বকছেন। বিশেষ করে কাল থেকে তো আরো বেশি আবোল তাবোল বকছেন। আমার মনে হয় কি জানেন, আপনাকে আবারও ডাক্তার দেখানো উচিত। আমার কথাগুলোকে তোমার আবোল তাবোল মনে হয়? নিঃসন্দেহে। এখনো তো তেমন কিছু করিনি, আর অমনি মাথার তার ছিঁড়ে গিয়েছে বলছো? এর থেকে বেশি কিছু করলে তখন কি বলবে? এর থেকে বেশি কিছু মানে? কিছু না, তুমি ওসব বুঝবে না। তাড়াতাড়ি খাওয়া শেষ করো। একেবারে খাওয়া ছেড়ে দিয়ে কথা বলতে হয়? খেতে খেতেও তো কথা বলা যায়। আপনার কথার জন্য খেতে আর পারছিলাম কই। কথাটা সহজভাবে বলেই পর মুহূর্তে নিহা জিভে কামড় দিল। এটা কি বলে ফেলেছে সে? ভয়ে জয়ের মুখের দিকে তাকালো না আর মাথাটা নিচু করে ভীতু গলায় বলল, না মানে মানে আসলে হয়েছে, থাক। আর না মানে আসলে নকলে করতে হবে না। আমি যখন নর্মাল বিহেভ করছি তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার কিছু নেই। এখন থেকে যেটা মনে আসবে সেটা মুখে বলে ফেলবে, তাহলে দেখবে নিজের ভিতরেই একটা ভালো লাগা কাজ করছে। পুরো দিনটা নিহার আজ ভালোভাবেই কেটে গেল। রান্না বান্না আর জয়ের সাথে টুকটাক গল্প করার মধ্যে দিয়ে দিনটা কেটে গিয়েছে। রাতের সময় ডিনার করতে ডাইনিং এ বসেছিল আর নিহাও রোজকার মতো সবাইকে খাবার সার্ভ করার জন্য দাঁড়িয়েছিল। কি ব্যাপার, তোমাকে কি বসার জন্য ইনভাইটেশন দিতে হবে? জয়ের কথা শুনে নিহা একবার শায়লা বেগমের দিকে চেয়ে তারপর জয়ের দিকে তাকালো। নিহাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে জয় আবার বলে উঠল, কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? সকালে কি বলেছি মনে নেই? তাড়াতাড়ি বসো। মানে? তখনই নিহার কথার ফোড়ন কেটে শায়লা বেগম বলে উঠলেন, জয়, ও বসে গেলে সবাইকে খাবার সার্ভ করবে কে? ও না হয় পরে খেয়ে নেবে। মম, আমার মনে হয় না এই বাড়িতে কেউ হাতছাড়া আছে। আই থিঙ্ক সবাই নিজেদেরটা নিজেরাই নিয়ে খেতে পারবে, তাই না ড্যাড? একদম। নিহা, সবাই নিজে নিয়ে খেতে পারবে, তুমি এসে বসে পড়ো। নিহাও বুঝতে পারলো ডাইনিং এ বসা ছাড়া ওর আর কোনো উপায় নেই। তাই অগত্যা জয়ের কথা মান্য করে জয়ের পাশের চেয়ারটিতে সে বসে পড়ল। রায়হান সাহেব হেসে বললেন, জয়, একটা কথা মানতেই হবে, অ্যাক্সিডেন্টের পর কিন্তু তোর বেশ উন্নতি হয়েছে। বাবার কথার প্রত্যুত্তরে জয় কিছু বলল না, শুধু বাম হাতে মাথা চুলকে লাজুক হাসলো। শায়লা বেগম তো এসব দেখে রাগে ফেটে পড়েছেন। উনি রাগে খাবারগুলো এমনভাবে চিবোচ্ছেন যেন আস্ত একটা ইট চিবোচ্ছেন। গতকালের মতো আজও নিহা এক চামচ ভাত নিয়েছে, তবে তরকারির বাটিতে হাত দেওয়ার সুযোগটা আর হয়ে ওঠেনি। তার আগে জয় ওর প্লেটে মাছ মাংস একসাথে তুলে দিয়েছে। নিহা কিছু বলতে গিয়ে জয়ের চোখ রাঙানো দেখে ভয়ে আর বলতে পারলো না, বরং চুপচাপ মাথা নিচু করে খেতে লাগলো। সবাই খেলেও জয় খাবার মুখে দিল না, বরং এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে নিহার খাওয়াগুলো কত সুন্দর করে খাচ্ছে। জয় নিহার খাওয়া দেখছে আর মনে মনে ভাবছে, কি অদ্ভুত মেয়ে, কাল রাতে বলার পরেও, এমনকি আজ সকালে বলার পরেও ডাইনিংয়ে বসলো না, বরং সবাইকে খাবার পরিবেশন করার জন্য দাঁড়িয়ে রইল। ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে হয়তো কাল রাতে টেবিলে বসে খেতে বলাতে আজও ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে এসে পাশে বসে যেত। অন্য কোনো মেয়ে হলে হয়তো আমি একটু লাই দেয়াতে মাথায় চড়ে বসতো। আর নিহা ওর সাথে এত সুন্দর করে কথা বলার পরেও এখনো আমাকে জমের মতো
ভয় পায়, যেমনটা আগে ছিল এখনো ঠিক তেমনটাই আছে। অন্যরা যেমনটা করে কিংবা যেমনটা ভাবে, নিহা হয়তো সেসবের অনেক ঊর্ধ্বে। ওর সবকিছুই যেন অন্য মেয়েদের থেকে ভিন্ন। আর এই জন্যই হয়তো ও সবার থেকে আলাদা। ওর মতো মেয়ে হয়তো খুঁজলেও পাওয়া সম্ভব না। আর সবার থেকে আলাদা বলেই হয়তো ড্যাডের ওকে ভালো লেগেছে। ড্যাড হয়তো ওর মধ্যে এমন কিছু দেখেছে যার কারণে ওকে আমার জন্য বেটার মনে করেছে। কথাগুলো ভেবে ছোট্ট একটা দম ফেলে জয় খাওয়ায় মনোযোগ দিল। গতকালকের মতো আজও নিহা সবার আগে খেয়ে উঠে গেল। সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। তবে জয় যাওয়ার আগে নিহাকে উদ্দেশ্য করে বলে গেল, নিহা, তাড়াতাড়ি রুমে আসো। আর হ্যাঁ, আজ চা আনার দরকার নেই। বলে জয় উঠে রুমে চলে গেল। নিহাকে কিছু বলার সুযোগ পর্যন্ত দিল না। নিহাও ডাইনিং পরিষ্কার করে কিচেন গুছিয়ে রুমে চলে আসলো। রুমে ঢুকে দেখলো জয় খাটে বসে কিছু একটা ভাবছে, তা আবার গভীর মনোযোগ দিয়ে। ও রুমে আসতেও জয়ের কোনো হেলদোল হয়েছে বলে মনে হলো না। নিহা দরজাটা লাগিয়ে জয়ের সামনে গিয়ে দাঁড়ালো। আপনি ঠিক আছেন? হঠাৎ কারো কণ্ঠ কানে যেতেই জয় চমকে তাকালো। ও তুমি? আপনি ঠিক আছেন? আপনাকে এমন দেখাচ্ছে কেন? আমি ঠিক আছি। আমার আবার কি হবে? তাহলে কি এত ভাবছেন বলুন তো? না, তেমন কিছু না। বসো না। নিহাও বাধ্য মেয়ের মতো জয়ের পাশে বসে পড়ল। আজ চা আনতে নিষেধ করলেন যে? আপনার তো চা না খেলে ঘুম আসে না। চা আনবো? জয় এতক্ষণ ভাবলেশীন ভাবে সামনের দেওয়ালের দিকে তাকিয়ে কথা বলছিল। নেহার মুখে চা আনার কথা শুনে এবার নিহার মুখ পানে তাকালো। প্রতিদিন চা করে আনতে তোমার বিরক্ত লাগে না? এসব কি বলছেন আপনি? আমার বিরক্ত কেন লাগবে? এটা তো আমার দায়িত্ব। আনবো? না। কিন্তু আপনার তো চা না খেলে রাতে ঘুম আসে না। আমি বলেছিলাম আর তুমিও বিশ্বাস করে নিলে। মানে? মানে হলো, আমার চায়ের সাথে ঘুমের কোনো সম্পর্ক নেই। চা খেলে যেমন ঘুম হবে, চা না খেলেও তেমন ঘুম হবে। আমি জাস্ট চাটা আনতে বলতাম যাতে তোমাকে কষ্ট দিতে পারি, আর চা না আনলে যেন সুযোগ পেয়ে তোমাকে মারতে পারি। আসলে আমি চেয়েছিলাম যেন তুমি আমার অত্যাচার সহ্য করতে না পেরে এই বাড়ি ছেড়ে চলে যাও। রাতে ঘুমানোর আগে চা খাওয়ার অভ্যাসটা আমার কোনো কালই ছিল না, তাই আজ চা আনতে বারণ করলাম। ও। নিহা। বলুন। আচ্ছা থাক, কিছু না। বলতে চেয়েও বলছেন না যে? কি বলবেন বলুন। আমার উপর রাগ করে আছো? বালাই ষাট, আমি আপনার উপর রাগ করবো কেন? সত্যি তুমি আমার উপরে রেগে নেই তো? না। কেন? আপনার উপর রাগ করার মতো অধিকার আমার নেই। নিহার মুখে অধিকার নেই স্পষ্টটি শুনে জয়ের বুকটা ধুপ করে উঠল। নিহা নিজেকে এতটা পরভাবে ওর থেকে যে রাগ করার অধিকার নেই বলছে। অবশ্য বলাটাই স্বাভাবিক, কারণ ও নিজে সেই অধিকারটা কেড়ে নিয়েছে নিহার থেকে। যদি বলি আমি সেই অধিকারটা দিতে চাই? সময় আর সুযোগ কোনোটাই হয়তো নাই। বড্ড বেশি দেরি হয়ে গেছে যে। এমন করে বলছো কেন? আমরা চাইলেই কি আবার প্রথম থেকে শুরু করতে পারি না? উপসংহার কখনো সূচনা হয় না। প্লিজ এভাবে বলো না। আমাকে একটাবার সুযোগ দাও, আমি সব ঠিক করে দিব। মায়াবাড়ি কি লাভ? কারণ ছায়া হয়ে থাকতে চাই তোমার পাশে। সেটা কখনো সম্ভব না। কারণটা কি জানতে পারি? ওষুধ খেয়েছেন? আমার মনে হয় এখন আপনার ঘুমানো উচিত। হ্যাঁ খেয়েছি। কথা ঘুরাচ্ছ তাই না? সব প্রশ্নের উত্তর খুঁজতে যাবেন না, যান ঘুমিয়ে পড়ুন। বলে নিহা উঠে ওয়াশরুমে চলে গেল। হয়তো জয়ের প্রশ্নগুলো এড়িয়ে যেতে চাইছে। জয় লম্বা একটা নিঃশ্বাস ফেলে বিছানায় শুয়ে পড়ল। খানিক বাদে ওয়াশরুম থেকে বেরিয়ে নিহা নিজে বিছানা করার জন্য যে না পাঠিয়ে নিতে গেল, অমনি জয় শক্ত কণ্ঠে বলে উঠল, নিহা, তাড়াতাড়ি বিছানায় এসে শও। যদি পাটি হাতে নিয়েছো তো তাহলে আই সোয়ার পাটিটা কেটে টুকরো টুকরো করতে আমার 2 মিনিটও লাগবে না। জলদি আসো। নিহা সাহস করে পাটিটা বিছাতে পারল না, কারণ জয় যেই ধমক দিয়েছে নিহা তো তখনই জমে গিয়েছে। নিহা কোনো দিকে না তাকিয়ে ধীর পায়ে হেঁটে বিছানার এক পাশে গিয়ে শুয়ে পড়ল। এই মেয়েটাকে নিয়েও না আর পারি না। গত 1 মাস অভয় দিয়ে কথা বলার পরেও আমার একটা ধমকে যেন ওর পুরো পৃথিবী থমকে যায়। আচ্ছা, আমার ভয়টা কি ওর মন থেকে কখনোই যাবে না? কথাগুলো ভেবে জয় লাইটটা অফ করে নিহার গা ঘেঁষে শুয়ে পড়ল। নিহা উপাস ফিরে শুয়েছিল। জয় এটা দেখে মুচকে এসে নিহাকে পেছন থেকে জড়িয়ে ধরল। এতে নিহার কোনো ভাবান্তর হলো না। সে আগের মতো করে ঠায় শুয়ে রইল। জয় আরো একটু নড়ে চড়ে নিহাকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে আস্তে করে ডাক দিল, নিহা, আই লাভ ইউ। কেন এত মায়া বাড়াচ্ছেন বলেন তো? আর কয়েকটা দিনই তো আছি, এত মায়া বাড়িয়েন না, তখন আবার নিজেই কষ্ট পাবেন। হোয়াট?
আর কয়েকটা দিন আছো মানে? হোয়াট ডু ইউ মিন বাই আর কয়েকটা দিন? বলে জয় নিহাকে টেনে নিজের দিকে ঘুরিয়ে নিল। ড্রিম লাইটের আলোতে নিহার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। জয় নিহার চোখে চোখ রেখে উত্তরের আশায় তাকিয়ে রইল। নিহা কোনো রকম ভনিতা না করে জয়ের চোখে স্ত্রীর দৃষ্টি রেখে হেসে বলল, অবাক হচ্ছেন কেন? ভুলে গিয়েছেন আমাদের মাঝে কি কথা হয়েছিল? আপনি অফিসে গেলে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আর এখন যেহেতু আপনি সুস্থ হয়ে গেছেন, আশা করি আর কয়েকদিন গেলে আপনি অফিসেও যেতে পারবেন। আর আপনি অফিসে গেলে সেদিনই আমাকে চলে যেতে হবে, তাই না? তাই? হুম। অনেক সাহস হয়ে গেছে তাই না? মানে? মানে হলো সাহস করে ঘর থেকে এক পা বাইরে রেখে দেখাও, ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবো। এ মা, আমার চলে যেতে হবে না? না গেলে তো আমার কথা রাখা হবে না। আর নিহা কথা দিয়ে কথা রাখে না, সেটা আজ পর্যন্ত হয়নি। তাই আমার যেতেই হবে। এই জন্যই তো বলছি, এত মায়া বাড়িয়েন না, তখন মায়া কাটাতে কষ্ট হবে। আমি এত কিছু শুনতে চাই না। আমি বলেছি তুমি কোথাও যাবে না, তো কোথাও যাবে না, ব্যাস। এর থেকে একটা কথা বেশি শুনতে চাই না, বুঝেছো? বলেই হেসে নিহার গালটা আলতো করে ছুঁয়ে দিল জয়। নিহার গাল ছুঁয়ে দিতে জয় হঠাৎ কিছু একটা ভেবে 1 মিনিট বলে জয় হঠাৎ মাথাটা একটু উঁচু করে নিহার কপালে গালে ছুঁয়ে দেখতে লাগলো। জয়ের এহলো কাজে নিহা তো বেশ অবাক। নিহা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এমন করে হাত দিয়ে কি চেক করছেন বলুন তো? নিহার প্রশ্নের উত্তর না দিয়ে জয় পাল্টা প্রশ্ন করলো নিহাকে। নিহা, তোমার তো জ্বর এসেছে, তোমার জ্বর হয়েছে বলনি কেন? কি যে বলেন না, আমার জ্বর হতে যাবে কেন? আপনি ভুল ভাবছেন। একদম মিথ্যে বলবে না। আমি কালকেও খেয়াল করেছি তোমার শরীর গরম, বাট ভেবেছিলাম এমনি গরম হয়ে আছে হয়তো, তাই কিছু বলিনি। বাট আজও তো দেখছি তোমার শরীর সেম ভাবে গরম হয়ে আছে। তোমার জ্বর হয়েছে আর তুমি চুপ করে বসে আছো। বললাম তো আমার কিছু হয়নি। আপনি শুধু শুধু ভুল ভাবছেন। আচ্ছা, আমার জ্বর হলে কি আমি শোয়া থেকে উঠতে পারতাম আর কাজ করতে পারতাম? আমি একদম ঠিক আছি, আমার কিছুই হয়নি। আপনি শুধু শুধু টেনশন করছেন। আচ্ছা, এখন ঘুমান তো, অনেক রাত হয়েছে। বলে নিহা জয়কে জোর করে আবারও শুয়ে দিল। কিন্তু আমি তো পরিষ্কার। এবার কিন্তু আমার ঘুমটা নষ্ট হচ্ছে। দেরি হলে আমার আর সারা রাত ঘুম আসবে না। আপনি কি চান আমি সারা রাত না ঘুমিয়ে থাকি? না না, আমি সেটা কেন চাইবো? তুমি ঘুমাও। ধন্যবাদ। বলে নিহা ওপাশ ফিরে চোখ জোড়া বন্ধ করে নিল। মূলত জয়ের প্রশ্ন থেকে বাঁচতে নিহা ঘুমানোর ভান করছে। নিহা চায় না জয় ওর শরীরের অসুস্থতার কথা জানুক। হ্যাঁ, জয়ের কথাই ঠিক, নিহা জ্বর এসেছে, তবে সেটা আজ কিংবা কাল থেকে নয়। নিহার শরীরের জ্বরটা প্রায় 5 মাসের ধরেই আছে। নিহা গত 5 মাস ধরে প্রায় খেয়াল করছে ওর হুটহাট জ্বর এসে যায়, আর রাতের বেলায় জ্বরটা একটু বেশি অনুভূত হয়। তবে শরীরের ওপর তেমন প্রভাব না ফেলায় হালকা পাতলা ভেবে নিহা সেটাকে কোনো আমলে নেয় না। হয়তো এমনি গা গরম হয় আর ওর মনে হয় যে জ্বর এসেছে, এই ভেবে নিহা কখনো কোনো মেডিসিনও নেয় না। এতদিন চলে থাকায় সেটা জয়ের দৃষ্টিগোচর না হলেও কাল যখন জয় ওকে পাশে শুতে বলল, তখন ব্যাপারটা আর জয়ের থেকে লুকিয়ে রাখতে পারলো না। কাল যখন জয় নেহাকে জড়িয়ে ধরলো, তখনই জয়ের মনে হলো নেহার শরীরে জ্বর এসেছে। কিন্তু এটা শীতের সিজন বলে জয় ভেবেছিল শীতের কারণে নেহার শরীরের তাপমাত্রাটা এমন উষ্ণ হয়ে আছে। বাট আজ যখন সেম তাপমাত্রা অনুভূত হলো, জয়ের সন্দেহ হলো। সাথে সাথে নিহাকে চেক করতে লাগলো। কিন্তু জয়ের সন্দেহটা নিহার যুক্তির চাপে চাপা পড়তে বাধ্য হলো। মাঝখানে কেটে গিয়েছে আরো 15টা দিন। এখন জয় পুরোপুরি সুস্থ। গত 3 দিন হলো সে অফিসে যাচ্ছে। রায়হান সাহেবও ছেলেকে সবকিছু বুঝিয়ে দিয়ে নিজে অবসর নিয়ে নিলেন। যদিও রায়হান সাহেব প্রথমে রাজি হননি, কারণ উনি চেয়েছিলেন আরো একটু সুস্থ হয়ে তারপর জয় অফিসে জয়েন করুক। কিন্তু জয়ের জোরাজুরিতে তিনি আর না করতে পারলেন না। তবে জয় অফিস জয়েন করার আগে নিজের সবচেয়ে বড় দায়িত্বটি পালন করতে ভুল করলো না। আর সেটা হলো জয় পুরোপুরি সুস্থ হওয়ার সাথে সাথে মীরাকে আর সিহাবকে অ্যাটেম্প টু মার্ডারের দায়ে জেলে ঢুকিয়ে দিয়েছে। এখন মীরা আর সিহাব জেলে আছে। যদিও মীরা অনেক হাতে পায়ে ধরেছিল জয়ের, কিন্তু জয় কোনো রকম মায়া দয়া দেখালো না। যেখানে ওকে মেরে ফেলতে চেয়েছিল সেখানে মায়া দয়া দেখিয়ে কি লাভ? আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো জয় এখন নিহাকে প্রচন্ড ভালোবাসে। সে তো নিহাকে রীতিমতো চোখে হারায়। যখন বাড়িতে থাকতো তখন তো নিহাকে পাশে বসিয়ে রাখতোই, আর এখন অফিসে গিয়েও ছাড় দেয় না। দিনে কম হলেও 8 থেকে 10 বার কল করে কথা বলবে নিহার সাথে। প্রতিদিনের মতো আজও সন্ধ্যায় জয় অফিস থেকে বাসায় ফিরল। নিহা তখন রুমে ছিল, কারণ এখন রায়হান সাহেব বাড়িতে থাকায় নিহার আর রান্নাঘরে যাওয়ার হয়ে ওঠে না। তাই ঋতুকেই একা হাতে সব করতে হয়। যদিও এতে নিহার খুব কষ্ট লাগে ঋতুর জন্য, কিন্তু কিছুই করার নেই। শায়লা বেগম আর জেসির বাইরে যাওয়াও এখন একদম কমে গিয়েছে বললে ভুল হবে। একেবারে বাইরে যেতেই পারছে না বললে চলে।
জয় রুমে এসে দেখলো নিহা বিছানায় বসে ওরই কিছু শার্ট প্যান্ট আয়রন করছে। জয় মুচকি এসে ভেতরে ঢুকতে ঢুকতে বলল। ম্যাডামের এখন ছুটি চলছে বুঝি? জয়ের কণ্ঠস্বর শুনে নিহা দরজার দিকে তাকালো। জয়ের প্রশ্ন শুনে অবাক কণ্ঠে বলল। মানে? জয় অফিসের ব্যাগটা বিছানার একপাশে রেখে নিহার মুখোমুখি গিয়ে বসলো। তারপর শার্টের হাতা গুছাতে গুছাতে হেসে বলল। মানে হলো এই যে এখন আর রান্নাঘরে যেতে পারছো না, ঘরের কোনো কাজে হাত দিতে পারছো না, তাই বললাম আর কি। এখন ছুটি চলছে নাকি? তবে আমি খুব খুশি, আর এই জন্যই তো অফিসে তাড়াতাড়ি জয়েন হয়ে বাবাকে রিটার্ন করে দিলাম। নিহা একটা শার্ট তুলে অন্য একটা শার্ট বিছিয়ে সেটার উপর আয়রন করতে করতে বলল। তার মানে আপনি চেয়েছিলেন আমি যাতে ঘরের কোনো কাজ করতে না পারি, আর রান্নাঘরেও যেন যেতে না পারি, তাই না? সে আর বলতে, আমি বললে তো তুমি কোনোদিনও শুনতে না, উল্টো আমার সাথে জেদ করে আরো বেশি করে করতে। তাই বুদ্ধি খাটালাম আর কি। একদিকে ড্যাডেরও বিশ্রাম নেওয়া হয়ে গেল, অন্যদিকে তোমারও ছুটি হয়ে গেল। আপনি অনেক খারাপ, তাই বলে এমন করবেন? জানেন ঋতুর একা হাতে সব কাজ করতে অনেক কষ্ট হয়। আমি যখন করতাম তখন তো ওর হেল্প পাওয়া সত্ত্বেও আমি নিজেই হাঁপিয়ে উঠতাম, আর এখন তো ওকে একাই সব করতে হয়। আমি একটু হাতও লাগাতে পারি না। কিচেনের দিকে যাচ্ছি দেখলেই বাবা ডেকে পাশে বসিয়ে রাখে। ভালোই তো, শ্বশুর আর বৌমা মিলে গল্প করবে। তবে তুমি টেনশন করো না, আমি খুব দ্রুত আরেকজন কাজের মেয়ে নিয়ে আসবো। তোমার ঋতুর জন্য আর টেনশন করতে হবে না। আচ্ছা নিহা, একটা কথা বলো তো, কি কথা? তুমি এত মহৎ কেন? মোটেও না। আমাকে মহৎ বললে মহৎদের কি বলবেন? হুম, সেটাই। মহৎ মানুষেরা কি আর নিজের প্রশংসা শুনতে পছন্দ করে? এনিওয়ে, আমি বরং যাই, ফ্রেশ হয়ে আসি। বলে জয় ওয়াশরুমে চলে গেল। নিহারও আয়রন করা শেষ, তাই সব শার্ট প্যান্ট নিয়ে আলমারিতে তুলে রাখলো। তারপর কিছু একটা ভেবে রুম থেকে বেরিয়ে গেল, আর খানিক বাদে ফিরলো হাতে চায়ের কাপ সমেত। জয় ততক্ষণে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে। নেহাকে চায়ের কাপ নিয়ে রুমে ঢুকতে দেখে মুখে হাসি টেনে গলায় ঝুলানো টাওয়ালটা স্ট্যান্ডে রেখে খাটে ধবাস করে বসে পড়লো। জয় জানতো নেহা ওর জন্য চা আনতে রুম থেকে বেরিয়েছে, কারণ এই 3 দিন প্রতিদিনই অফিস থেকে আসার পর সে ওয়াশরুমে ঢুকলে নেহা ওর জন্য চা করে নিয়ে আসে। আর শীতের সময় চাটা যেন জয়ের জন্য সোনায় সোহাগা। আর সেটা যদি হয় নেহার হাতের, তাহলে তো কোনো কথাই নেই। নেহা যে খুব ভালো চা বানায় সেটা জয় যখন ওকে পছন্দ করতো না, তখন থেকেই মানতো। নেহা জয়ের হাতে চায়ের কাপ দিয়ে আবারও রুমে টুকটাক কাজ করতে লাগলো। জয় চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল। আচ্ছা নিহা, তোমার কি এখনো সব গোছানো হয়নি? 3 দিন হয়েছে আমরা এই রুমে এসেছি, আর তুমি এখনো কি এত গুজগাজ করছো বলো তো? এই রুম থেকে যখন গেস্ট রুমে সেটেল করেছিলে তখন তো একদিন এই সব গুজগাজ হয়ে গিয়েছিল, তাহলে এখন এত সময় লাগছে কেন? নেহা আলমারির কাপড়গুলো গুছাচ্ছিল, ওইগুলো আলমারিতে রাখতে রাখতেই বলল। আরে এইসব রুম চেঞ্জ করার কারণে গোছগাছ করছি না। রুমের গোছগাছ গুলো তো গতকালই হয়ে গেছে। আসলে আলমারিটা একটু অগোছালো হয়েছিল তো, তাই গোছাচ্ছিলাম। ও, এরপর নিহা আর জয় আরো টুকটাক বিষয় নিয়ে কথা বলতে লাগলো। রাত 9:10 সবাই ডাইনিং এ বসে রাতের খাবার খাচ্ছিল। আসলে শীতের দিন হওয়ায় রায়হান সাহেবই নতুন নিয়ম করেছেন রাত 9টায় ডিনার করে নেওয়াটা। নিয়াও সেদিনের পর থেকে সবার সাথে বসেই খায়। সবাই যখন খাবার খেতে ব্যস্ত, তখনই রায়হান সাহেব গলা কেটে দিয়ে বলে উঠলেন। জয়, বলছিলাম যে এখন তো তুই অফিস সামলাচ্ছিস আর আমি অবসর পেয়ে গেছি, আর কয়দিনই বা একা একা সময় কাটাবো বল? এবার তো একজন খেলার সাথে আনার ব্যবস্থা কর। দেখ, এতদিন তুই বেপরোয়া ছিলি বলে এ বিষয়ে কথা বলিনি, বাট এখন তো তুই সাংসারিক হয়ে গেছিস। আই থিঙ্ক এবার আমাদের ঘরের নতুন আরেকজন সদস্য আসার সময় হয়েছে। আমার কিন্তু খুব শীঘ্রই একজন খেলার সাথে চাই, এই আমি বলে দিচ্ছি। রায়হান সাহেবের কথা শুনে জয় আর নিহা দুজনেই অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। বাবা এসব কি বলছে? খেলার সাথে চায় মানে? বললে এসে যাবে নাকি? ওদের মধ্যে তো এখনো তেমন কোনো সম্পর্কই গড়ে ওঠেনি। আর নতুন অতিথি আসবে কোথা থেকে? এখনো তো নিজেদের মধ্যেকার ভুল বোঝাবুঝিটাই ঠিক করতে পারলো না। আর বাবা বলছে তার নাকি খেলার সাথী চাই। এসব ভেবে জয়ের তো রীতিমতো বিষম লেগে গেছে। রায়হান সাহেব জয়ের মুখোমুখি বসেছিলেন। ছেলের বিষম লেগেছে দেখে উনি দ্রুত পানির গ্লাসটা এগিয়ে দিলেন। নে বাবা, পানি খা। তোর হঠাৎ বিষম লাগলো কি করে? জয় পানির গ্লাস নিয়ে টক করে পুরো গ্লাসের পানি শেষ করে দিল। কি রে জয়, তোর হঠাৎ কাশি উঠলো কেন? নাকি তোর ড্যাডের কথাটা হজম করতে পারলি না? কোনটা? জয় বুঝতে পারলো ওর মম কি বোঝাতে চাইছে, কিন্তু এখন কিছু বলা যাবে না, তাই একটু নর্মাল হয়ে বলল। না মম, তেমন কিছু না।
জয়ের কথা শুনেও নিহার কেন যেন বিশ্বাস হলো না। তাই নিচু স্বরে নিহা বলল, আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি ঠিক আছি। জয়, ভীষণ লাগলে হবে না, আমার কথাটা কিন্তু মাথায় রাখবি। আমি খুব দ্রুত খুশির সংবাদ শুনতে চাই। নিহাত এবার লজ্জায় মাটির সাথে মিশে যেতে মন চাইছে। বাবাও না, কি সব বলছেন? এভাবে কেউ খোলাখুলি বলে? নিহা জানে শ্বশুরমশাই তার অনেক ফ্রেন্ডলি, কিন্তু তাই বলে সবার সামনে এভাবে ইজ্জতের ফালুদা করবে? নিহা যেন লজ্জায় গলা দিয়ে আর খাবারই নামছে না। তবুও কোনো মতে খাবারটা শেষ করলো। একটু পর সবার খাওয়া হয়ে গেলে যে যার রুমে চলে গেল। রাহান সাহেবও রুমে চলে গেছেন। এটাই একটা সুযোগ ঋতুকে ডাইনিং আর কিচেন গুছাতে একটু সাহায্য করার। গত 2 দিন ধরে শুধু এই সময়ে ঋতুকে একটু সাহায্য করতে পারে নিহা। বাকি সময় তো কিচেনের ধারে কাছেও যেতে পারে না। নিহাকে কিচেনে দেখে ঋতু অবাক হলো না, বরং হাসি মুখে বলল, ভাবি তুমি এমন কেন? কেমন? এই যে মানুষ সুযোগ খুঁজে আরাম পাওয়ানোর জন্য, আর তুমি সুযোগ পাইয়েও রান্নাঘরে চলে আইসো আমার সাহায্য করণের জন্য। বেশি কথা না বলে চুপচাপ খাবার খেয়ে নাও, আমি ততক্ষণে এগুলো ধুয়ে দিচ্ছি। ভাবি তুমি শুধু শুধু কেন কষ্ট করে আইসো কও তো? আমিই তো কইরা দিতে পারতাম। এতদিন পর স্বামী একটু ভালোবাসা পাইছো, রুমে না গিয়ে রান্নাঘরে আইতে গেলা কেন? যাও রুমে যাও, ভাইজান আবার রাগ করবো, এসব আমি করে নিব। আরে উনি কিচ্ছু বলবেন না, তুমি খেয়ে নাও তো। ঋতু এবার প্লেটে খাবার নিয়ে খেতে শুরু করলো। আর খেতে খেতে বলল, তবে একটা কথা কি জানো ভাবি, নিহা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো ঋতুর দিকে। ঋতু বলল, আমি কিন্তু মেলা খুশি হয়েছি যে ভাইজান এখন তোমারে ভালোবাসে দেখে। আমি তো সব সময় দোয়া করতাম যেন তোমারে ভাইজান বুঝতে পারে, আর যেন তোমারে খুব খুব ভালোবাসে। আমি চাইতাম ভাইজান তোমারে মেলা ভালোবাসো। আল্লাহ আমার কথা শুনেছে। তোমার সুখ দেখে আমার কি যে ভালো লাগে বলে বুঝাইতে পারুম না। সব সুখ কি আর সবার কপালে সয় রে ঋতু? এভাবে কেন কইতাছো ভাবি? তার মানে আমি যা দেখি সবই কি ভাইজানের লোক দেখানো? ভাইজান কি তোমারে এখনো ভালোবাসেন না? আসলে ঠিক তা নয়, উনি আমাকে ভালোবাসেন ঠিকই, কিন্তু আমার কেন যেন ওনার ভালোবাসাটা মেনে নিতে কষ্ট হচ্ছে। জানো ঋতু, উনি গত 15 দিনে আমাকে কম হলেও 1000 বার ভালোবাসি বলেছেন, কিন্তু আমি কোনো জবাব দিতে পারিনি। অনেকবার আমার কাছে ক্লোজ হতে চেয়েছেন, আমি তাতেও সম্মতি দিতে পারিনি। সব সময় মনের মধ্যে একটা বাধা কাজ করে। যখনই উনি আমার সাথে ঘনিষ্ঠ হতে চায়, তখন আমার কেন জানি না ওনার করা সব অন্যায়গুলো চোখের সামনে ভেসে আসতে থাকে। হ্যাঁ, আমি জানি যে উনি জোর করলে আমি বাধা দিতে পারবো না, কারণ উনি আমার স্বামী, আমার উপর পূর্ণ অধিকার আছে ওনার। বাট আমার মন থেকে সায় আসছে না ওনাকে কাছে টানার। ঋতুর খাওয়া শেষ। সে এবার কাছে হাত লাগালো। ঋতু একজন ম্যাচিউরড মেয়ে, তাই সে বোঝে নিহার কষ্টটা। নিহা যতটুকু বলেছে ততটুকুতে সে বুঝে গিয়েছে জয় এখন নিহাকে অনেক ভালোবাসে, আর নিহাকে স্ত্রীর অধিকার দিতে চায় সে। ঋতু কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তুমি তো ভাইজানরে ভালোবাসো, তাহলে কেন এত বাধা কও তো? জানি না ঋতু, শুধু এইটুকুই জানি, কারো 2 দিনের মায়ায় পড়তে চাই না। ঋতু কিছু খুঁজে পেল না নিহার কথার পিঠে বলার জন্য, তাই চুপ করে রইল। প্রায় মিনিট 5 পর ওরা কাজ শেষ করে নিজেদের রুমে চলে গেল। সেদিনের পর থেকে জয়ের জন্য রাতে এখন আর চা আনতে হয় না, কারণ জয় নিজেই বারণ করেছে নিহাকে চা না আনতে। নিহা রুমে এসে দেখলো জয় বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপছে। মূলত নিহা যতক্ষণ রুমে আসে না ততক্ষণ জয় এটাই করে প্রতিদিন। নিহা আসার পর আর মোবাইলটা হাতেও নেয় না। আজও তার ব্যতিক্রম হলো না। নিহাকে রুমে আসতে দেখে জয় মুচকি এসে মোবাইলটা বালিশের পাশে রেখে দিয়ে 2 হাত মাথার নিচে রেখে আরাম করে শুয়ে নিহার দিকে চেয়ে রইল। যে চাহনিতে নিহা প্রতিনিয়ত ঘায়েল হয়। শুধু নিহা কেন, এই চাহনিতে যে কোনো মেয়ে অনায়াসে তলিয়ে যেতে বাধ্য। নিহা তো জয়কে প্রথম থেকে এই চোখের মনিতেই আটকে গিয়েছিল। জয়ের শান্ত চাহনিটা যেন নিহাকে ক্ষণে ক্ষণে দুর্বল করে দেয়। কিন্তু নিহা এত তাড়াতাড়ি দুর্বল হতে চায় না, তাই নিজের সুপ্ত আবেগটা চাপা রেখে বলল, এমন করে তাকিয়ে আছেন কেন? দেখছি ম্যাডামের এতক্ষণে আসার সময় হলো। কি করব বলুন? ঋতুকে একটু সাহায্য করতে না পারলে আমার সারা রাত ঘুমই আসবে না। মেয়েটা একা একা কতক্ষণ করবে এতগুলো কাজ? তাই ওকে একটু সাহায্য করে আসলাম।